আমরা লাইভে যাচ্ছি এখন। ওকে, আমি তাহলে 10 সেকেন্ড সময় নিই। লাইভ মনে হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা মনে হয় শুরু হয়ে গেছে, কিন্তু আমরা একটু কনফার্ম হয়নি যে লাইভ শুরু হয়েছে কিনা। আমার এখান থেকে দেখাচ্ছে। তবু আমি এদিকে একটু ডবল চেক করে নিই। হ্যাঁ, লাইভ শুরু হয়ে গেছে আসলে। সো ওকে। আমরা 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 শুরু করি। ওকে। তুষার, আপনি শুরু করেন। জি। ওকে, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি, যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের রাষ্ট্রচিন্তার আজকের এই অনলাইন আলোচনাটা দেখছেন, শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করছি, যেটা আমরা বলছি যে জলবায়ু পরিবর্তন ও বর্তমান অতিমারি, মানুষের ইতিহাসে একটি সন্ধিক্ষণ, এই শিরোনামে। এবং আপনারা এর মধ্যেই জানেন যে আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য একজন খুবই স্পেশাল গেস্ট, খুবই স্পেশাল মানুষ আছেন। তিনি নান আদার দেন দীপেশ চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাই রাষ্ট্রচিন্তার আলোচনায়। এবং আমরা বিফোর উই আমরা দীপেশ চক্রবর্তীর কাছে যাওয়ার আগে আজকের যে আলোচনা এবং দীপেশ চক্রবর্তী সম্পর্কে আসলে সে অর্থে তেমন কোনো ইন্ট্রোডাকশন বাহুল্য। আপনারা সবাই জানেন যে হু ইজ দীপেশ চক্রবর্তী, তার সম্পর্কে জানেন। তারপরেও আমরা একটা খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটা ভূমিকা তার সম্পর্কে দিচ্ছি, যে বিশেষত আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক একটা ভূমিকা, যে জলবায়ু পরিবর্তন নিয়ে দীপেশ চক্রবর্তী প্রায় 2009 সাল থেকে লিখছেন, বিভিন্ন পত্রপত্রিকায় জার্নালে লিখেছেন, বই করেছেন এবং অসংখ্য লেকচার দিয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়। এবং আমরা সেখান থেকেই যে দীপেশ চক্রবর্তী তিনি লরেন্স এ কিমটন ডিস্টিংগুইশড প্রফেসর অফ সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে তিনি কর্মরত আছেন সেখানে। এবং তার আপনারা জানেন যে তিনি অসংখ্য লেকচার দিয়েছেন জলবায়ু পরিবর্তনের উপর, অনেকগুলো বই এডিট এডিট করেছেন। এবং যেটা আজকে যেটা বারবার আলোচনায় আসবে, আমার ধারণা যে দ্য ক্লাইমেট অফ হিস্ট্রি ইন এ প্ল্যানেটারি এজ, এই বইটা নিয়ে, যে বইটা খুব শীঘ্রই প্রকাশিত হবে আগামী বছরের মার্চে। এবং আরো একটি বই এই জলবায়ু সংকট নিয়ে ভবিষ্যতে আসছে, যেটা নিয়ে কাজ হচ্ছে, দ্য হলোসিন লস্ট প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ ইন আ ওয়ার্মিং ওয়ার্ল্ড। এটা হচ্ছে আরেকটি বই। এছাড়াও দীপেশ চক্রবর্তী অনেকগুলো আর্টিকেল লিখেছেন বিভিন্ন বিষয়ের উপর, এবং জলবায়ু পরিবর্তনের উপর অনেকগুলো আর্টিকেল লিখেছেন। আমরা তার মধ্যে থেকে অল্প কয়েকটি আর্টিকেল উল্লেখ করতে চাই, যাতে আজকের আলোচনায় অডিয়েন্স কানেক্ট করতে সুবিধা হয়। দ্য হিউম্যান সায়েন্সেস অ্যান্ড climate change, a crisis of anthropocentrism, the planet an emergent humanist category, between world history and earth history, Anthropocene time, the politics of climate change is more than the politics of capitalism, the human condition in Anthropocene, climate and capital on conjoined histories, the geophysical agency of humans and climate change. এগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে দীপেশ চক্রবর্তীর বিভিন্ন সময় লিখিত যে প্রবন্ধ, বড় বড় আর্টিকেল, সেগুলো। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দীপেশ চক্রবর্তীর অনেক বই, আমরা সবগুলো বইয়ের মধ্যে থেকে যেগুলো একেবারেই উল্লেখ না করলেই না, সেই বইগুলো এখানে হাজির করেছি। যেমন স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে দ্য ক্রাইসিস অফ সিভিলাইজেশন এক্সপ্লেইনিং গ্লোবাল অ্যান্ড প্ল্যানেটারি। এরপর আছে দ্য ক্লাইমেট অফ হিস্ট্রি ইন আ প্ল্যানেটারি এজ, এই বইটার আমি বলেছি একটু আগে যেটা আসবে। আর বাংলা বই, এটা ইতিহাসের জনজীবন অন্যান্য প্রবন্ধ, মনোরথের ঠিকানা। তারপর রিথিঙ্কিং, এখানে দেখা যাচ্ছে প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বই, গ্রাউন্ড ব্রেকিং বই। রিথিঙ্কিং ওয়ার্কিং ক্লাস হিস্ট্রি, এটা দীপেশ চক্রবর্তীর প্রথম পূর্ণাঙ্গ কোনো বই। হ্যাবিটেশনস অফ মডার্নিটি, এসেইস ইন দ্য ওয়েক অফ সাবঅল্টার্ন স্টাডিজ, এটা। এবং এইখানে যেটা দেখা যাচ্ছে দ্য কলিং অফ হিস্ট্রি, স্যার যদুনাথ সরকার অ্যান্ড হিজ এম্পায়ার অফ ট্রুথ। আর 2017 সালে এই বইটা প্রকাশিত হচ্ছে, দ্য ক্রাইসিস অফ সিভিলাইজেশন। তো এগুলো হচ্ছে মানে ক্লাইমেট চেঞ্জের উপর সহ বিভিন্ন বিষয়ের উপর দীপেশ চক্রবর্তীর গত কয়েক দশকের ইন্টারভেনশন। আর স্পেশালি আজকের যে আমাদের যে আলোচনা, জলবায়ু পরিবর্তন ও বর্তমান অতিমারি, মানুষের ইতিহাসে একটি সন্ধিক্ষণ, এই ব্যাপারে দীপেশ চক্রবর্তী কথা বলবেন। তিনি আমাদের সাথে আছেন। তিনি কথা বলবেন তার যে বইটি অল্প কিছুদিনের মধ্যেই আগামী বছরের মার্চ মাসে প্রকাশিত হবে, দ্য ক্লাইমেট অফ হিস্ট্রি ইন এ প্ল্যানেটারি এজ। এই বইটা নিয়েও নিশ্চয়ই আজকে কথা হবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি দীপেশ চক্রবর্তীকে প্রথমত
ধন্যবাদ জানাই তার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে তিনি সময় দিয়েছেন, রাষ্ট্রচিন্তাকে আমাদের অনুরোধ রক্ষা করেছেন। স্যার আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি রাষ্ট্রচিন্তার আজকে আলোচনায়। আমরা আজকে পর্বটা ক্যাটাগরি করেছি এইভাবে যে আপনি একটা নির্ধারিত আলোচনার পরে একটা বড় প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেই প্রশ্নোত্তর পর্বটা আমাদের রাষ্ট্রচিন্তার একজন সদস্য দিদারুল ভুঁইয়া উনি পরিচালনা করবেন। প্রথমে আমরা আপনার কাছ থেকে শুনবো, আমি এবার আপনার কাছে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, শুনতে পাওয়া যাচ্ছে তো? জি স্যার। প্রথমে সবাইকে নমস্কার, সালাম জানিয়ে বক্তব্য শুরু করি। রাষ্ট্রচিন্তা থেকে আমার নিমন্ত্রণ করেছেন তাদেরকে এবং বিশেষ করে সারওয়ার তুষারকে আমার ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। আমার যে বইটা যথেষ্ট, সেই কাজটা তো প্রায় 10 বছর ধরে করছিলাম, তো সেইটার সূত্র ধরে কিছু কথা বলি। খানিকটা এই সন্ধিক্ষণ কথাটার মানে কি, আমার এই যে আজকে কথার টাইটেলে লেখা রয়েছে যে মানুষের ইতিহাসে সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ আমরা তাকেই বলি বয়ঃসন্ধি, যেখানে সন্ধি হয়, যেখানে দুইটা জিনিস যোগ হয়। আজকে আমাদের মানুষের ইতিহাসে যে দুটা প্রক্রিয়া এক জায়গায় এসেছে, যাকে আমরা তারা পরস্পর সম্পর্কিত, কিন্তু বিশ্লেষণী চোখে তাদের আলাদা করেও দেখা যায়। দুটো প্রক্রিয়া, একটিকে আমরা ইংরেজিতে বলি গ্লোবালাইজেশন, বা আমাদের বাঙালি কবি অলক রঞ্জন দাশগুপ্ত বলতেন গ্লোবায়ন, কারণ বিশ্ব কথাটা তো রবীন্দ্রনাথ অলরেডি নিয়ে নিয়েছেন এবং তারকে নানা রকম মানে দিয়েছেন, তাহলে উনি বলতেন এটাকে গ্লোবায়ন বলা যাক, তো গ্লোবায়ন। আর এদিকে যাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ। তো এই সন্ধিক্ষণটা কিভাবে আসলো, সন্ধিক্ষণ, তাহলে প্রথমে আমি একটু গ্লোবায়ন বা গ্লোবালাইজেশনের কথা দিয়ে শুরু করি, যে গ্লোবালাইজেশন বস্তুটা কি। এখন মোটামুটি ভাবে ভাবতে গেলে যে গ্লোবায়ন হলো যে যে আচ্ছা, আমি একটা একটা রিকোয়েস্ট করবো যে বলার সময় এক্ষুনি আমাকে কমেন্টগুলো না দিলে আমি বলাটা শেষ করি, তারপরে কমেন্টগুলো আসুক, কারণ কমেন্টগুলো একটু স্লাইটলি ডিস্ট্রাক্টিং হয়ে যায়, মানে জি নিশ্চয়ই স্যার, জি নিশ্চয়ই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি জি বলে নিই, নিশ্চয়ই, তারপরে সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ তারপরে হ্যাঁ, আমি দেখছি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। যে মোটামুটি ভাবে যদি ভাবেন সপ্তদশ শতাব্দী থেকে পৃথিবীটার কথা, এখন সপ্তদশ শতাব্দীতে ভারতবর্ষে কি হচ্ছে, তার মাঝামাঝি সময় আওরঙ্গজেব তার ভাইদের সঙ্গে লড়াই করছেন, শাহজাহানের সময় শেষ হয়ে আসছে, আওরঙ্গজেব ক্ষমতায় আসবেন কত 1658 সালে এবং 1707 সালে মারা যাবেন। এই সময় ইউরোপে কি হচ্ছে? এই সময় ইউরোপেরা পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে 1490 দশক থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে তারা অন্যদের জায়গা নিচ্ছে, জমি নিচ্ছে, এবং তারা যে একটা বিরাট বিশ্ব তৈরি করতে যাচ্ছে, তারা যে একটা সাম্রাজ্য তৈরি করছে, বহুদিন পর্যন্ত বাংলাদেশে মুঘলদের সেই ধারণাটাই ছিল না, এবং বলতে পারেন যে প্রথম ইউরোপিয়ানরা একটা মানুষের সভ্যতা তৈরি করলো যার কেন্দ্রস্থলে ছিল সমুদ্র, মানে সমুদ্রকে জয় করা, সমুদ্র যাত্রা। তাহলে আমাদের মুঘলদের যে ইমাজিনেশন, যেটাকে ইংরেজিতে আমরা সবাই বলি যে একটা ল্যান্ডলক ইমাজিনেশন, যে সমুদ্রে অত ইন্টারেস্ট ছিল না। আরব দেশ যখন সরিয়ে যখন পর্তুগিজরা আরব সাগরে মোটামুটি ট্রাফিকের একটা মনোপলি তৈরি করলো, তখন মুঘল বাদশাহ বংশের এমনকি বাদশাহ তাদের বংশের লোকজন হজে যেতে গেলে পর্তুগিজ যেতে হতো, কিন্তু তাতেও তাদের এসে যেত না, মানে টনক নড়তো না, সমুদ্রটা ইউরোপিয়ানদের দখলে চলে যাচ্ছে। তারপরে পর্তুগিজদের হটিয়ে ওলন্দাজ, ইংরাজ, ফরাসি ইত্যাদি আসলো। কিন্তু এই যে ইউরোপ ছড়িয়ে পড়লো, আমরা যাকে এক্সপ্যানশন অফ ইউরোপ বলি, এবং অন্য দেশে গিয়ে অন্য মানুষের জমি নিতে শুরু করলো, সেটা তো দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকায় হলোই। সেই প্রসেসটা ধরেন চলতে চলতে প্রায় নিউজিল্যান্ড হওয়া পর্যন্ত। অস্ট্রেলিয়া জমি নিল
একেবারে 80s এর দিকে 1780, তারপরে 19 শতাব্দীতে আসলো। ফলে এটাও একটা 200-300 বছরের প্রক্রিয়া, ইউরোপ অন্যদের জমি নিয়ে নিচ্ছে। কিন্তু এই যে জমি নিতে গেলে এই যে সমুদ্র পার হতে হবে, গভীর সমুদ্র, সেই সমুদ্র কি মানুষের জীবনে আনা গভীরভাবে, তার আগে সমুদ্র অনেক যা বলি সময় ছিল কোস্টাল সমুদ্র মানুষের জন্য। এই কথাটার গুরুত্ব নিয়ে যিনি অনেকটা ভাবিয়েছেন আমাদের আজ প্রায় 70 বছর ধরে, তিনি একজন জার্মান জুরিস্ট, তার নাম ছিল কার্ল শ্মিট। একসময় নাৎসিদের সমর্থক ছিলেন। পরবর্তীকালে যখন নাৎসিরা হেরে টেরে যায়, ওর রিহ্যাবিলিটেশনের পূর্বে উনি এক ধরনের বইটই লিখেন। তো তার মধ্যে একটি বই আছে, এই 1949 সাল নাগাদ লেখা, কি 50 সাল নাগাদ লেখা, দ্য নোমোস অফ দ্য আর্থ, পৃথিবীর ল। তো তাতে উনি একটা কথা বলছেন যে মানুষের যে আইন, আমরা যে মানে লয়ের বোধ, এই বোধটা খুব জড়িত ছিল জমির সঙ্গে, মানে ভূমির সঙ্গে। কোনটা আমার জায়গা, তাতে আমি বাউন্ডারি দিই বা না দিই, সেইটা হলো লয়ের আইডিয়া। এমনকি আমি যখন অস্ট্রেলিয়ার যে তথাকথিত আদিবাসী গোষ্ঠী, যাদের কালচার সমস্ত কলোনাইজেশন সত্ত্বেও তারা খানিকটা ধরে রেখেছিল, সেখানে ওরা যখন ল এর কথা বলতো, যে অ্যাবরিজিনাল ল, তখন কিন্তু জমি সংক্রান্ত ল এর কথা বলতো। এবং জমির মালিকানা তত্ত্ব, ব্যক্তিগত মালিকানা তত্ত্ব ছিল না, কিন্তু একটা ধারণা ছিল যে এই জমিটা আমাদের জমি, এই গোষ্ঠীর জমি। এবং অনেক সময় সেটা বোঝাতে গিয়ে ওরা বাঙালিদের মতো একটা গল্প মানে বলতো যে, ধরুন আপনি এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর জমিতে ফল খেলে, তখন ওরা বলতো যে না, খাবে কেন, খাবে, কিন্তু একবার জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে খাবে। এখন ফলে উনি বলছেন যে মানুষের যে আইন সম্বন্ধে ধারণা, সেই ধারণাটা ছিল জমিকে ঘিরে। সমুদ্রের যে আইন হতে পারে, জলের যে বন্টন হতে পারে, সামুদ্রিক জলের যে বন্টন হতে পারে, এটা মানুষ ভাবতে পারতো না। কারণ মানুষ নিজেকে স্থলজীবী বলে ভাবতো। এমনকি একটা পুরনো বাইবেল থেকে একটা প্যাসেজ উদ্ধৃত করে দেখিয়েছিলেন যে একটা কল্পনা ছিল যে এটা সমুদ্রবিহীন পৃথিবী, নদী থাকবে কিন্তু সমুদ্র থাকবে না, কারণ মানুষের প্রকৃতি সবচেয়ে কমফোর্টেবল। কিন্তু এই যে ইউরোপিয়ানরা বেরিয়ে পড়লেন, তার ফলে যেটা হলো, আলটিমেটলি আস্তে আস্তে সপ্তদশ শতাব্দী শুরু হলো যে সমুদ্র কার, এই নিয়ে ইউরোপিয়ান পাওয়ারদের মধ্যে তর্ক শুরু হলো। এবং এর সবচেয়ে বড় প্রবক্তা নিশ্চয়ই একজন হচ্ছেন ডাচ তাত্ত্বিক হিউগো গ্রটিয়াস বা গ্রোসিয়াস। গ্রটিয়াসের বই একটা চ্যাপ্টার আগেই বেরিয়ে গেছিল সপ্তদশ শতাব্দীর গোড়ায়, কিন্তু বইটা 1620 দশকে বেরোয়, এই যুদ্ধ শান্তি নিয়ে। তাতে এই প্রশ্নটা ওঠে যে তাহলে সমুদ্রটা কি কারুর, সমুদ্রের আইন কি হবে? যে সমুদ্র নিয়ে আইন হতে পারে, এইটা ইউরোপিয়ানরা ভাবতে শুরু করলো। এবং তার ফলে কার্ল শ্মিট বলতে শুরু করলেন যে একটা অদ্ভুত জিনিস হলো, যে যেটা ছিল একেবারে মাটির সঙ্গে গাঁথা, মাটির সঙ্গে মাটিতে প্রথিত একটা জিনিস, আইন সম্বন্ধে ধারণা, ব্যবস্থা সম্বন্ধে ধারণা, সেই আইনটা যেন জমি থেকে উঠে এলো, উঠে এসে সেটা যেন একটা বিমূর্ত জিনিস হয়ে গেল। ধরুন আজকে আপনারা এই যে একটু আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি সারওয়ারকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি করেন রাষ্ট্রচিন্তা গ্রুপে, তো ওই বলছেন যে বাংলাদেশের কনস্টিটিউশন কেমন হওয়া উচিত, তাই নিয়ে আমরা জনসাধারণের কাছে যাই, বক্তব্য রাখি। এবং আমরা ধরুন এখন যখন ভাবি বাংলাদেশের ইতিহাস, ভাবেন যে বাংলাদেশের কনস্টিটিউশন রচনা করা হলো বা ইন্ডিয়ার কনস্টিটিউশন রচনা, আমরা ভাবি কতগুলি লোক একটা ঘরে বসে তাদের মতো করে কল্পনা করে কতগুলি আইন প্রণয়ন করলেন। এবং এই যে মানে তারা জমি নিয়ে ভাবতে হচ্ছে বসে বলে, উনি স্মিথ বলছেন যে এইভাবে এই যে আইন বস্তুটা জমি থেকে উঠে এলো, এখন আমি আইন সমুদ্র নিয়ে করতে পারি, আকাশ নিয়ে করতে পারি কার ভাগ,
উত্তর মেরু দক্ষিণ মেরুর নিচে যে সমুদ্র আছে তা নিয়ে করতে পারি, এইটাকে এক অর্থে পরবর্তীকালে এক ঐতিহাসিকের ভাষায়, কার্ল পোলারের ভাষায় বলা যায় আইনের একটা ডিসএমবেডিং হলো। যেটা এমবেডেড ছিল জমিতে জীবনে, সেটা ডিসএমবেডেড হয়ে উঠে এলো। ফলে আইন জিনিসটা একটা বিমূর্ত চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। যেন আইন বলে একটা সমাজে একটা স্ফিয়ার আছে, আলাদা একটা সমাজের মধ্যে একটা আলাদা জগৎ আছে, এখানে আইনজীবী আছেন, কোর্ট আছে, যাকে আমরা বলতে পারেন যে ডোমেইন অফ ল বলে ভাবি। যে ডোমেইন অফ লর সঙ্গে কিন্তু ল্যান্ডের আর সরাসরি সম্পর্ক থাকলো না। এরকম আরেকটা জিনিসও ডিসেম্বেডেড হয়ে আসলো 19th সেঞ্চুরিতে। 18th সেঞ্চুরির শেষের দিকে সেটা পরিষ্কার হয়ে হচ্ছে। সেটা হলো যাকে আমরা বলি অর্থনীতি। আপনি যদি আমেরিকার ইতিহাসেও যারা কি দেখবেন যে প্রপার্টি, সার্বভৌমত্ব, মানুষের অধিকার ইত্যাদি নিয়ে ভাবছেন, লক তার মধ্যে একজন নিশ্চয়ই খুব প্রধান মানুষ। তো দেখবেন সেখানেও ইউরোপিয়ানদের চিন্তা হচ্ছে এই জমিকে ঘিরে। আমেরিকা যখন গোড়ার দিকে আইন হয়েছে, তারা প্রণয়ন করেছেন, তাদের জমি ছিল, তারা অনেক সময় প্লান্টেশনের মালিক ছিলেন, গাছগাছালির খবর রাখতেন। ফলে সপ্তদশ শতাব্দী ধরে যদিও সাম্রাজ্য তৈরি হচ্ছে এবং ট্রেড বাড়ছে, ইউরোপিয়ানরা যুদ্ধ করে এই যে প্রত্যেকটা দেশের যারা আদিবাসী গোষ্ঠী তাদেরকে ধ্বংস করছে, ধ্বংসের অনেকটাই হচ্ছে অসুখ বিসুখ ইত্যাদি মাধ্যমে। এবং একই সঙ্গে তখনও তারা ভাবছে যে ইকোনমি জিনিসটা, মানুষের ওয়েলথ কিসের থেকে হয়, তখন তারা ভাবছেন ওয়েলথ হচ্ছে জমি এবং শ্রমের সংমিশ্রণ। এবং এমন তাত্ত্বিক আছে পরবর্তীকালে 18th সেঞ্চুরিতে ফরাসি ফিজিওক্রেট, তারা এটা বলছে জমির ভেতরে প্রাকৃতিক গিফট আছে, আমার শ্রম আছে, সব মিলিয়ে একটা কিছু হয়, যার থেকে ওই লক যে কথাটা পরিষ্কার করে বললেন, মানে বাইবেলের একটা তত্ত্ব বার করে নিয়ে এসে, যে জমিতে পরিশ্রম করে না, অর্থাৎ কৃষি কার্য করে না, সে তার জমিতে কোনো অধিকার নেই, সে জমিতে জন্তু জানোয়ারের মতো থাকে। এবং এই যুক্তিতে অস্ট্রেলিয়ান আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হলো, যারা কৃষি কার্য করে না, জায়গায় জায়গায় আমেরিকাতে নিয়ে নেওয়া হলো, যে এই জমিটা প্রায় খালি জমি পড়ে থাকার মতো, ফলে ইউরোপিয়ানরা নিতে পারে। এবং তাকে এই লয়ের ভাষায় পরে টেরা নুলিয়াস বলা হতো, যে এমটি ল্যান্ড পড়ে আছে। কারণ সেখানে যারা মানুষ আছে তারা তো পরিশ্রম করে না, ফলে তারা ঠিক সেই অর্থে পুরোপুরি মানুষ নয়, তারা জন্তু জানোয়ারের মতো থাকে, যা প্রকৃতি যা দেয় সেটা নিয়ে খায়। তো ফলে ইকোনমি এবং ওয়েলথ তো প্রথম দিকে জমির সঙ্গে জড়ানো ছিল, অনেকটাই জড়ানো ছিল 18th সেঞ্চুরি ইভেন আর্লি 19th সেঞ্চুরি পর্যন্ত। কিন্তু এখন যদি আপনারা ইকোনমির কথা ভাবেন, তাহলে আমরা ইকোনমি বলতে স্টক মার্কেট বুঝি, ডেরিভেটিভস বুঝি। আপনি একদম জমি বা ফল মূল, লোহা লক্কর, তার আকর কোথায়, এসব না ভেবে আপনি স্টক কিনতে পারেন, এবং সবটাই একটা ব্যাংকে গিয়ে কাগজে কলমে হতে পারে। মানে অর্থাৎ ইকোনমিটাও একটা অর্থে ডিসএমবেডেড হয়ে গেছে। মানে যেটা এমবেডেড ছিল মানুষের জীবনে, পৃথিবীতে, জমি জমাতে, জমি জিরাতে, সেটা ডিসএমবেডেড হয়ে গেল। তো এখন ইকোনমিটাও, ফলে আইন ডিসএমবেডেড হয়ে গেল, ইকোনমি ডিসএমবেডেড হয়ে গেল। এইভাবে নতুন নতুন এই যে আমরা বর্তমান জগৎ বলি, সেটা তৈরি হচ্ছে। এখন এর ফলে কি হলো যে যত দেখবেন আমরা, তারপর বর্তমান কালে আমরা ক্রমাগতই শহুরে হচ্ছি, কিন্তু বলতে পারেন যে 19 শতক থেকে, এটা মার্কস প্রথম খেয়াল করে লিখেছিলেন, যে 19 শতক থেকেই যেন মানুষের সঙ্গে জমির সম্পর্ক কমে আসতে শুরু করলো। মানুষ শহরে আসতে শুরু করলো, মানুষ শিল্পে কাজ করতে শুরু করলো, এবং খাওয়া যে থেকে আসবে। আজকে ধরেন আমরা যে শহরে থাকি, আমরা তো আর সবসময় ভাবি না যে খাবারটা থেকে আসবে, আমরা বাজারে গেলে পাওয়া যাবে, না পাওয়া গেলে তখন আলোচনা শুরু হয়, কিন্তু যতক্ষণ পাওয়া যায় আমরা ভাবি না যে কোথা থেকে আসছে। তো এইভাবে ইনফ্যাক্ট সেই বিমূর্ত ইকোনমির একটা চেহারা, যেটা অনেকেই বলেন যে এই যে উন্নত দেশগুলি হলো, সেই উন্নত দেশগুলির
একটা বৈশিষ্ট্য ছিল যে সেখানে দুটো জিনিস আলাদা হয়ে গেল। সেই ইংরেজিতে তাকে বলা হয় দ্য ল্যান্ড ইউ লিভ অন অ্যান্ড দ্য ল্যান্ড ইউ লিভ ফ্রম। অর্থাৎ আজকে যে আমি আমেরিকাতে বসে, তো আমেরিকা একটা জাতি রাষ্ট্র হিসেবে তার বাউন্ডারি আছে, কিন্তু আমি নানান জায়গার খাবার খাই। ফলে আমি যদি সে অর্থে ভাবি যে প্রত্যেকটি আমেরিকানকে বাঁচিয়ে রাখতে কতটা জমি লাগে, সেই জমি কিন্তু আমেরিকার জমি চাইতে অনেক বেশি। এবং অনেকে তাকে বলেন যে গোস্ট টেকার, যেন মানে ভুতুড়ে জমি, যে জমিটা চোখে দেখতে পাই না। ফলে সেইটার কারণে অনেকে এখন বলে সবাই যদি আমেরিকার মতো বাঁচিয়ে রাখতে হয় তাহলে তো আমাদের 3-4টে পৃথিবী লাগবে, কারণ এত জমি তো নাই পৃথিবীতে। তো বেশিরভাগটাই জল, বেশিরভাগটাই সমুদ্র, প্রায় 1/3 জমি। তো এই যে এইটা মানুষের ফুলে ফেপে ওঠা, এবং এটার ফলে যে ব্যবস্থা হলো, এই ডিসএমবেডিং এর ফলে এক কথা ইকোনমিক গ্রোথ হতে শুরু করলো, আমরা যাকে বৃদ্ধি বলি। এবং এটার অনেকগুলো মানে এর অনেক আসার পড়লো মানুষের জীবনে। যেমন সেগুলো কতগুলি সংখ্যা দেখলে বোঝা যায়। যেমন ধরেন মানুষের সংখ্যা। তো আমরা যারা মানে জন্তু হিসেবে বা প্রজাতি হিসেবে আমাদের তো হোমোসেপিয়েন্স বলা হয়। তো হোমোসেপিয়েন্স এর বয়স বলা হয় এখন 3 লাখ বছর বলা হয়, যে আমরা 3 লক্ষ বছর ধরে আছি। তার আগে মানে আমাদের পূর্বপুরুষরা ছিলেন যাদেরকে আমরা হোমোসেপিয়েন্স বলি না, কিন্তু হোমিনিন বলা হয় আজকাল। এবং সেই অর্থে ওই যে মাদক থেকে মানে বলতে পারেন এই যে কতগুলি এপ শুরু হলো, আমরা তো একটা এপ, এক ধরনের এপ, আমাদের জায়ান্ট ডায়মন্ড বলেন দ্য থার্ড, কারণ শিম্পাঞ্জিদের সাথে আমাদের ডিএনএ কাছাকাছি, এত কাছাকাছি ডিএনএ গঠন। তো আমাদের যদি 3 লক্ষ বছর বয়স হয়, তাহলে কিন্তু ধরেন মানুষের সংখ্যা 1 বিলিয়ন হতে লাগলো প্রায় 19 শতাব্দীর মাঝামাঝি। 20 শতাব্দীর গোড়া এসে আমরা 1.6 বিলিয়ন হলাম। 1950-এ আমরা 2.5 বিলিয়ন। 2000-এ এসে আমরা 6 বিলিয়নের মতো। তাহলে ভাবেন 100 বছরে 1.6 থেকে 6 বিলিয়ন পৌঁছে গেলাম। এখন আমরা আরো 20 বছরে 8 বিলিয়ন। এবং ধরে নেওয়া হচ্ছে যে 2050-এর মধ্যে 10 বিলিয়ন হয়ে। কিন্তু এটা দেখে বুঝতে পারেন যে হঠাৎ মানুষের চলছিল, সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, সাম্রাজ্য হচ্ছে, ইউরোপিয়ানরা বাড়ছে, কিন্তু হঠাৎ এইরকম ভাবে মানুষ বাড়তে শুরু করলো। তো বাড়তে শুরু করার একটা কারণ নিশ্চয়ই যে এই যাকে আমরা পাবলিক হেলথ, স্যানিটেশন, ডাক্তারি বিদ্যা, এবং আস্তে আস্তে যেগুলিতে মানুষ মারা যেত, ফ্যামিন, দুর্ভিক্ষ। ব্রিটিশ আমলে ভারতবর্ষে অনেক দুর্ভিক্ষ হচ্ছে, শেষ তো আমাদের 1943 দুর্ভিক্ষ, প্যান্ডেমিক, আজকে যে অতিমারির কথা হচ্ছে, এইগুলিকে কন্ট্রোল করতে পারে। ফলে মানুষ যাতে মারা যেত, এটা ভারতবর্ষের পক্ষে এত সত্যি ছিল না, কারণ ভারতবর্ষের মানুষ কিন্তু, আমাদের তো আদমশুমারি শুরু হয় 1871 সালে, এবং 71 সালেরটা একটু দেরি করে হয়েছিল, 72 বেরোয়, তাও 10 বছর করে হতো। মোটামুটি 1871 থেকে 1921 পর্যন্ত কিন্তু এই ভারতীয় উপমহাদেশের জনসংখ্যা বাড়েনি খুব একটা। বেড়েছে তার পরে, মানে আমার জীবৎকালে ইন্ডিয়া জনসংখ্যা 4 গুণের বেশি বেড়েছে, চীনের বেড়েছে, এগুলি স্বাধীনতার পরে হয়েছে। কিন্তু ওভারঅল পৃথিবীতে জনসংখ্যা যে বাড়ছিল, এটার কারণটা দেখতে গিয়ে বুঝতে পারি যে মানুষের জীবন রক্ষার ক্ষমতা মানুষের বাড়ছিল। তার ফলে কি হয়, আজকে যে পৃথিবী, সেখানে এমনকি গরিব মানুষেরও লঞ্জিভিটিটা বেশি, মানে তারা বেশি দিন বাঁচে, যদিও তারা ভালো স্বাস্থ্যকর জীবন পায় সেরকম না, মানে পুষ্টি পায় তা নয়। কিন্তু এই যে মানুষের সংখ্যা বাড়ার কারণ যদি এটা হয় যে আমরা খাবার তৈরি করতে পারি বেশি, আমরা ডাক্তারি শাস্ত্রের উন্নতি হয়েছে, এবং আমরা এই পাবলিক হেলথ, স্যানিটেশনের উন্নতি হয়েছে, এটার মূলে কিন্তু আছে যে মানুষ অনেক বেশি করে এনার্জি জোগাড় করে কাজে লাগাতে পারবে। মানে এই সমস্ত করতে আজকে ধরুন
এই যে আজকে অতিমারির পরে টিকা হবে, সঙ্গে সঙ্গে যে টিকাগুলো পৌঁছে যাচ্ছে, এটার কারণ তো আমাদের যোগাযোগের ব্যবস্থা। এই যোগাযোগের ব্যবস্থা কিন্তু এই সাম্রাজ্যগুলি করতে গিয়ে ইংরেজরা, ইউরোপিয়ানরা তৈরি করলো। তার নানা রকম 19th সেঞ্চুরি ধরেন টেলিগ্রাফ এলো, টেলিফোন এলো, তারপরে এখন তো অনেক বেশি যে যোগাযোগের ব্যবস্থা আমরা কথা বলছি। এখন এই যে মানুষের একটা সংসার তৈরি হলো যেটা টেকনোলজি নির্ভর, এর পেছনে মূলত এনার্জি নির্ভর। অর্থাৎ অনেক এনার্জি অনেক সস্তায় মানুষ পেতে শুরু করলো, এবং সেটার দেখা গেল কারণ হচ্ছে এই মূলত কয়লা ব্যবহার এবং তারপরে পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস ইত্যাদি, যেগুলোকে আমরা ফসিল ফুয়েল বলি। অর্থাৎ যেগুলো, যে জিনিসের বলতে পারেন যে জিনিসের অ্যাকচুয়াল তৈরি করা এটা কিন্তু প্রাকৃতিক, মানে এটা অনেকদিন ধরে ধরেন আজকে আমরা রিনিউয়েবল নন রিনিউয়েবল তফাৎ করি, যে রিনিউয়েবল এনার্জি আর নন রিনিউয়েবল এনার্জি। এই যে ফসিল ফুয়েল, এটা পৃথিবীর তৈরি করতে ধরেন কয়েকশো মিলিয়ন বছর লাগে। আমরা যদি এখন 200-300 মিলিয়ন বছর অপেক্ষা করতে পারতাম, ওই স্কেলে ভাবলে কিন্তু এটা নন রিনিউয়েবল না, এটা রিনিউয়েবল হতে পারত মানুষের সময়ের রেসপেক্টে। নন রিনিউয়েবল কারণ অতদিন তো আমরা অপেক্ষা করতে পারি না, আমাদের তো জীবনগুলি অনেক ছোট। ফলে এই যে যে জিনিসটা পৃথিবীর তৈরি করতে অনেক দিন লেগেছে, আমরা কয়লার চেহারায় বা পরে পেট্রোলিয়ামের চেহারায় সেটাকে পেয়ে দেখলাম যে সেটাকে পোড়ালে অনেক এনার্জি বেরোয়, এবং সেই এনার্জি দিয়ে আমরা অনেক কাজ অনেক বড় করে করতে পারি। এটাকে আমরা প্রথমত শিল্প সভ্যতা, যন্ত্র সভ্যতা বলি, এবং এইটার মডেল, এটার ভিত্তিতে মানুষ উন্নয়ন, প্রগতি ইত্যাদির কথা ভেবেছে। এখন এটা এমনিতে, এটা যে করে কোনো মানুষের অসুবিধে ছিল আমরা এটা অনেকদিন বুঝতে পারতাম না। তার কারণটা এইটাই যে একেবারে 19 শতকের শেষের দিকে কিছু বৈজ্ঞানিক বলতে শুরু করেছিলেন যে কয়লা যদি পোড়াও তাহলে তার থেকে যে কার্বন ডাই অক্সাইড বেরোয় সেটা বাতাসে গিয়ে পৃথিবীর টেম্পারেচার বাড়াতে পারে। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে পৃথিবী থেকে যে সূর্য থেকে আলো আসে তার মধ্যে আপনারা জানেন যে ইনফ্রারেড রশ্মি আসে, পৃথিবী সেগুলো কিছুটা রিফ্লেক্ট ব্যাক করে, এবং এই কার্বন ডাই অক্সাইড যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি সেগুলির মলিকুলার স্ট্রাকচার এমন যে তারা এই গ্যাসগুলিকে ট্র্যাপ করে, এবং ট্র্যাপ করে তারা কিছুটা আবার বাতাসের মাধ্যমে পৃথিবীর দিকে ফিরিয়ে দেয়, ফলে পৃথিবীর টেম্পারেচারটা বাড়ে। এখন এইসব কথা উঠেছিল, কিন্তু ততদিনে চাষবাসের উন্নতি হয়েছে এবং তাতে এরা মনে করতেন যে একটু পৃথিবী একটুখানি গরম হলে ভালোই হবে, চাষবাসের ভালো হবে এবং আরো অনেক বেশি বৃষ্টি হবে এবং ফসল ফলবে বেশি। ফলে 19 শতকের শেষের দিকে এটা বুঝতে পেরে এটাকে কেউ দুশ্চিন্তার কথা মনে করেন। এখন এটা হলো কি, এটা এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হলো বলতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবং তাহলে আমরা একদিকে দেখতে পাচ্ছি যে মানুষের সংখ্যা বাড়ছে, ল্যান্ড আন্ডার কাল্টিভেশন বাড়ছে, মানুষ যত ওয়েলথ উৎপাদন করে সেই ওয়েলথ বেড়ে যাচ্ছে, ফলে বলতে পারেন যে মানুষের সংসারের একটা রমরমা হচ্ছে। এবং এটাও দেখা গেল সেই রমরমার ফলে যেটুকু শহরে যেটুকু তাকে আমরা বলি পার্টিকুলেট পলিউশন, অর্থাৎ যে পলিউশন আপনি ধরেন এই গাড়ি থেকে সীসা বেরিয়ে যে হয়, যেটা আপনি শ্বাস নিতে গেলে বুঝতে পারেন যে বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লন্ডন, টোকিও এই সমস্ত শহর পরিষ্কার করে দেখা গেল যে ওগুলো আবার মানুষ ঠিক করে দিতে পারে, যেমন ওই তেলের কোয়ালিটি বদলে, ফুয়েল এফিসিয়েন্সি বদলে নানানভাবে আপনি ঠিক করতে পারেন, যার ফলে যারা নাকি এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতেন 20th সেঞ্চুরি শেষের দিকে, তারা বলতেন যে এনভায়রনমেন্টে একটা ওই কুচনেস কার্ভের মতো আছে, যেমন একটা কার্ভ যে যখন একটা দেশ উন্নয়নের পথে এগোয় তখন সে পরিবেশ নষ্ট করে,
করতে করতে একটা জায়গায় আসে, তখন যখন এত উন্নতি হয় এবং এত বড় লোক হয় যে সে আবার পরিবেশ ঠিক করে দিতে পারে। এবং এরকম একটা জিনিস ভাবা হতো, যেটা এটাকে বলা হতো কুজনেটস কার্ভ, ইকোনমিক্স একটা সংজ্ঞা ফলো করে। তো ফলে মোটামুটি আমরা সবাই ধরে নিচ্ছেন যে এটা ভালো মানুষের। এবং আপনি যদি 50-এর দশকে, তখন এমআইটির এক ইকোনমিস্ট ছিলেন ডাব্লিউ রস্টো বলে, তার একটা খুব বিখ্যাত বই ছিল স্টেজেস অফ ইকোনমিক গ্রোথ, যাতে একটা ইকোনমিক্স টেক অফের কথা বলা হতো এবং ধরাই নেওয়া হতো যে নতুন দেশ যেগুলি ডিকলোনাইজেশনের ফলে নতুন দেশ হয়েছে, এই ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত দেশগুলি, এরা যত ইকোনমিক উন্নতির দিকে আসবে, একটা স্টেজ আসবে যখন ওই বলতেন টেক অফ করে যাবে। আমি যখন ছোটবেলায় বড় হয়েছি এই সব ধারণার মধ্যেই বড় হয়েছে, যে এবং যে পপুলেশনটা কোনো সমস্যা নয়, মানুষকে আমরা খাওয়াতে পারি। কারণ এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে এটা 18 সেঞ্চুরির শেষ দিক থেকে এবং 19 শতকের গোড়ায় বিশেষ করে জার্মান যারা সয়েল কেমিস্ট্রি নিয়ে কাজ করতেন, তারা বুঝতে পেরেছিলেন যে এই যে মানুষের সংখ্যা যদি বাড়ে এবং যদি জমি থেকে আরো ফসল তৈরি করতে হয়, তাহলে এই জমিকে ক্রমাগত চাষ করলে জমির এক্সজশন হয়। এবং তখন থেকে কথা হচ্ছিল যে জমিতে সার দিতে হবে। তো কি সার দেওয়া যাবে? তখন ওই যেহেতু ব্রিটিশের সাম্রাজ্য তৈরি হয়েছিল, ওরা প্রথমে পেরু, চিলে এইসব জায়গা থেকে পাখিদের বিষ্ঠা নিয়ে আসতো, পার্টিকুলার পাখিদের বিষ্ঠা নিয়ে এসে চাষে সার হিসেবে দিত। যখন প্রথম যুদ্ধ বাঁধলো, তখন ওরা জার্মানিকে এই বিষ্ঠার সাপ্লাই বন্ধ করে দিল। তখন জার্মান সায়েন্টিস্টরা ভেবে চিনতে যে বাতাস থেকে কি করে নাইট্রোজেন বার করে নিয়ে এসে ওই সেই অ্যামোনিয়া, তাকে আমরা আর্টিফিশিয়াল ফার্টিলাইজার বলি, করা যায়, এটা বিখ্যাত প্রসেস হেবার বশ প্রসেস বলে, তাই দিয়ে করতে শুরু করলো। এবং সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা সব দেশে অ্যাডপ্ট করে, কারণ ফসল বাড়াতে হয়েছে যুদ্ধ করতে গিয়ে। এবং ফলে এইটা মনেই হয়ে গেছিল যে মানুষের যা প্রযুক্তির ক্ষমতা, তাতে মানুষ নিজের বুদ্ধি বলে এই উন্নতির পথে এগিয়ে যাবে। এবং আমি যখন ধরেন স্কুলে পড়তাম, তখন তো আমি তো স্বাধীন ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, তখন আমাদের কিশলয় বলে একটা বই পড়তে হচ্ছে। সেই বইতে একটা প্রবন্ধই ছিল যার নাম ছিল মানুষের জয়যাত্রা, প্রকৃতির উপরে। বোধহয় খুব সুন্দর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলে একজন লেখা, শান্তিনিকেতনের মাস্টার ছিলেন। শুধু তাই না, তারও আগে গেলে দেখলে প্রেমেন্দ্র মিত্র যে বিখ্যাত কবি, তার একটি কবিতা আছে, খুব বিখ্যাত কবিতা, আমি কবি যত মুটে মজুরের বলে, মুটে মজুরের। সেই কবিতাটা 1920 শেষের দিকে লেখা, কারণ ওটা প্রেমেন্দ্র মিত্রের যে প্রথম কাব্যগ্রন্থ, যার নাম প্রথমা, 1932 সালে তাতে প্রকাশিত হয়েছিল। সেই কবিতাটা যদি দেখেন, একদিকে একটা সমাজবাদী চৈতন্য আছে, যে সমাজতান্ত্রিক যিনি বলছেন যে উনি মুটে মজুরের, ছুতরের, কামারের কবি, এবং মানুষের শ্রমের জয়গান গাইছেন, শ্রম অর্থাৎ শ্রমিকের এবং শ্রমের। তার মধ্যে মাঝখানে একটা প্যারাগ্রাফ আছে যেখানে উনি বলছেন যে মাটি তো হালের আঘাত চায়, সমুদ্র হাল চাইছে মানুষের, নদী চাইছে সেতু বন্ধনে বাধা পড়তে। একটু ম্যাসকুলিন ইমেজটা, কিন্তু মানে ভাবটা এরকম যে মানুষই যেগুলো করছে, তো মানে পৃথিবী চাইছে মানুষ পৃথিবীকে এইভাবে আটকে নিক। এবং কতগুলি যেগুলিকে আমি রিসেন্ট রিলিজিয়ন বলি, মানে মোর ধরুন পৃথিবীর সবচেয়ে পুরনো রিলিজিয়ন গুলি তো এই যেগুলি সাঁওতালদের আছে, কি অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালদের, কি আফ্রিকাতে পাই, কি নেটিভ আমেরিকানদের মধ্যে পাই। আর আমরা কতগুলি রিলিজিয়নকে, যেগুলি মানুষ শহুরে সভ্যতা হওয়ার পরে হয়েছে, তাকে আমরা বলি অ্যাক্সিয়াল রিলিজিয়ন। যেমন সেমিটিক ধর্মগুলো আছে, জুডাইজম, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম। এগুলির মধ্যে অনেকগুলির মধ্যে একটা একটা মানে সৃষ্টির গল্পটা থেকে বোঝা যায় যে মানুষকে স্পেশাল বলে ভাবা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি পুরোনো রিলিজনের নাই। ফলে সেভাবে দেখে এমনকি রবীন্দ্রনাথের যে মানুষের ধর্ম বলে লেকচার, রিলিজন অফ ম্যান বলে উনি যেগুলি দিয়েছিলেন অক্সফোর্ডে, সেখানে উনি বলছেন যে মানুষ স্পেশাল। তো এই যে আইদার নিজেকে স্পেশাল বলে ভাবা, বা পৃথিবীর চায় যে মানুষ এইভাবে এগিয়ে যাক, এবং এটার মূলে যে মানুষের প্রযুক্তি উদ্ভাবন করার ক্ষমতা, এবং তারও মূলে
যে আমরা যাকে ইউরোপের 1670 সায়েন্টিফিক রেভলিউশন, যে পৃথিবীটাকে বিজ্ঞান দিয়ে বোঝা, এবং সেখানে বুঝতে পারেন যে এই যে নতুন কতগুলি জ্ঞান হলো, ফিজিক্স কেমিস্ট্রি তো একসময় আপনি বসে বুঝতে পারেন, কিন্তু কতগুলি সাবজেক্ট যেগুলি ছাড়া এখন দিন চলে না, যেমন ধরেন জিওলজি, যেমন ধরেন বটানি, জুওলজি, এগুলিকে আমরা অনেক সময় এম্পিরিক্যাল হিস্টোরিক্যাল সায়েন্স বলে ভাবি। এগুলি তো সাম্রাজ্য ছাড়া তৈরিই হতো না। মানে ইউরোপিয়ানরা যদি পৃথিবীর সব জায়গায় না যেতে পারতো, তাহলে তো কোথায় মাটির তো চেহারা কেমন, কোথায় কি ফসল ফলে, কোথায় কি পাখি, এগুলো তো বোঝা যেত না। ফলে ভাই বলতে পারেন যে এই যে যাকে গ্লোবায়ন বলছিলেন নরপ্রাণী দাশগুপ্ত, যে এই মূলত ইউরোপিয়ানদের তাড়নায় পৃথিবীটা এক জায়গায় এলো, প্রযুক্তি দিয়ে আমরা তাকে বাঁধলাম, যোগাযোগের প্রযুক্তি দিয়ে তাকে বাঁধলাম, এবং তার ভেতরে মানুষের একটা রমরমা হলো। এই যে মানুষই গল্প, মানুষের রমরমার মানুষই গল্প, যার কেন্দ্রে আছে মানুষ, সেই গল্পটির কেন্দ্রে, তাকে আমরা বলছি গ্লোবায়নের গল্প। এবং সেটা একটা গল্প, আমাদের এই গল্পটার সঙ্গে আরেকটা গল্পের সন্ধির কথা আমি বলার চেষ্টা করছি, এই সন্ধিক্ষণের কথা। ফলে এটা একটা গ্লোবায়নের গল্প, এবং এটাতে আমরা মোটামুটি ভাবে প্রযুক্তিকে ভালো বলে ভাবতাম, খারাপ ব্যবহার তো অ্যাটমের ক্ষেত্রে দেখাই গেল। যার জন্য আমাদের ছোটবেলায়, হয়তো পূর্ব পাকিস্তানেও, স্কুলে একটা বিতর্কের ফেভারিট টপিক ছিল যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এবং আমাদের বলতে যে বিজ্ঞান ভালো, কিন্তু তার ব্যবহারটাতে বোঝা যায় সেটা আশীর্বাদ না অভিশাপ, মানুষের দায়িত্ব ইত্যাদি কথা বলতাম। ফলে মানুষের সংসারের একটা রমরমা, এটা কিন্তু, এবং এটাও সত্যি যে 10 বিলিয়ন মানুষকে আমরা খাওয়াতে পারবো, সেটা আমি মানে যারা বিশেষজ্ঞরা বলেন আমার বিশ্বাস্য লাগে। তার কারণে সমস্যা আছে, কিন্তু খাওয়াতে পারবো। একদিকে এটা চলছিল, অন্যদিকে যেটা হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর এই প্রযুক্তির সঙ্গে মিলিটারির মেশানোর ফলে, এবং দেখেন এই বিংশ শতাব্দী থেকে আগেও বোধহয় প্রযুক্তি কিন্তু অনেক সময় যুদ্ধের প্রযুক্তি হিসেবে এগিয়ে গেছে, তারপর তার সিভিল জীবনে তাকে নিয়ে আসা হয়েছে, তার ব্যবহার বাড়ানো হয়েছে। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি দেশে, মানে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকাতে, ওদের কোল্ড ওয়ারের ঠান্ডা যুদ্ধের আবহাওয়ায় দুটি দেশের মধ্যেই খুব আগ্রহ জন্মালো যে একটা জন্মালো অ্যাটমসফিয়ার স্টাডি করা, যাকে আমরা অ্যাটমসফিয়ারিক সায়েন্স বলি, তার সেই সাবজেক্টটা জন্ম হলো। তার কতগুলি কারণ ছিল, যে ওরা ভাবতো যে, প্রথমত ওরা ভাবতো যে ওয়েদার বুঝতে হবে, কারণ ওয়েদারকে আমরা একটা মিলিটারি ওয়েপনে পরিণত করতে পারি, যে প্রয়োজন হলে আমি শত্রুর দেশে গিয়ে একটা বন্যা ঘটিয়ে দিতে পারি, বা একটা খরা শুরু করে দিতে পারি। দ্বিতীয়ত অ্যাটমসফিয়ার ইন্টারেস্ট হলো যে এই যে নিউক্লিয়ার বোমাগুলি ফাটানো হচ্ছিল, তার রেডিয়েশন কোথায় যাচ্ছে, তার ফল আউট কি হচ্ছে। এবং তৃতীয়ত শুরু হলো স্পেস কম্পিটিশন, স্পেসের কম্পিটিশন। এই স্পেসের কম্পিটিশনের মধ্যে একটা মজার জিনিস ঘটলো। 1960 সালে একজন ইংরেজ বৈজ্ঞানিক, তার নাম জেমস লাভলক, তিনি এসে 6 বছরের জন্য, কার্ল সেগানের নাম হয়তো আপনারা জানেন, নেসার একজন বৈজ্ঞানিক ছিলেন, তার যে ইউনিট সেখানে এলো। সেই ইউনিটের প্রথম কাজ ছিল যে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের কলোনি করা যায় কিনা এইটা বিচার করা। এটা কিন্তু মূলত একটা মিলিটারিস্টিক চিন্তাই ছিল, যে আলটিমেটলি যুদ্ধ করতে গেলে আমাদের এখন ওই বাইরে থেকে যুদ্ধ করতে হবে, স্পেস থেকে। এবং এই চিন্তাটার ফলে এই প্রশ্নটা উঠলো যে আচ্ছা, মার্সে কি মানুষ কি থাকতে পারে? এবং এর সাথে না আমাদের ছোটবেলায় খুব জড়ানো ছিল। আমার ছোটবেলায় একটি মাসিক পত্রিকা শিশু সাথীতে ঠিক ওই সময় একটা সিরিয়ালাইজড সায়েন্স ফিকশন বেরোতে শুরু করলো, মঙ্গল গ্রহে যাত্রা বলে। সেটা আমাদের শৈশবে আমাদের মন খুব কেড়েছিল, কিন্তু তার পেছনে পটভূমিকা ছিল এইরকম, এই এখন বুঝতে পারি। তো তখন মঙ্গল গ্রহে মানুষ কি থাকতে পারে কিনা থেকে আরেকটা প্রশ্ন উঠলো, যে মঙ্গল গ্রহে কি জীবন আছে বা কোনো সময় ছিল? এটা কি
জীবন রাখার মতো একটা গ্রহ? এর অনেকগুলি কারণ ছিল। আপনারা জানেন যে দূরবীনে মঙ্গল গ্রহের কতগুলি সাদা সাদা রেখা দেখে লোকের মনে হতো এখানে মানুষের মতো কেউ আছে, তারা খাল কেটেছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কত ধারণা ছিল। তো তখন একটা প্রশ্ন উঠলো এদের ভিতরে যে আচ্ছা একটা গ্রহে জীবন থাকতে গেলে কিভাবে বোঝা যাবে আদৌ জীবন আছে কিনা। তখন এই লাভলক সাহেব একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন। বলছেন দেখো, একটা প্রোব পাঠাও ওদের মার্স ওই মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে, যদি দেখো যে অ্যাটমসফিয়ারটা ইন ইকুইলিব্রিয়াম, মানে একটা অনর অ্যাটমসফিয়ার, সেখানে কোনো রকম রিয়াকশন হচ্ছে না, তাহলে জানবে যে গ্রহটাতে কোনো প্রাণ নেই। কেন উনি এই কথাটা বললেন? উনি এই কথাটা বললেন এই কারণে, ওর মনে হয়েছিল পৃথিবী থেকে দেখে যে পৃথিবীতে আমাদের অ্যাটমসফিয়ারে 21 ভাগ এখন অক্সিজেন। এখন এই অক্সিজেনটা না থাকলে আমরা মরে যেতাম। আবার অক্সিজেন খুব বেশি হলে গাছ আগুন ধরে সব পুড়ে যেত, ফলে কমে গেলে মরে যেতাম, বেশি হলে মরে যেতাম। এখন তাহলে অক্সিজেন একটা 21 ভাগ জায়গায় কিভাবে থাকে? এবং সেখানে উনি যেহেতু বিজ্ঞানী ছিলেন, এটা তো একটা মজার জিনিস, কারণ অক্সিজেন ছেড়ে দিলে সে অন্য কিছুর সাথে মিশে যায়, বসে থাকে না। এটাকে ইংরেজিতে বলি যে অক্সিজেন একটা খুব রিঅ্যাক্টিভ গ্যাস। ফলে অক্সিজেনকে যদি আপনার একই মাত্রায় রাখতে হয়, তাহলে আপনাকে ক্রমাগত অক্সিজেন জুগিয়ে যেতে হবে। এখন এই অক্সিজেনটা যোগায় কে পৃথিবীতে? অক্সিজেনটা পৃথিবীতে যোগায় গাছগাছালি, ছোট ছোট সামুদ্রিক প্রাণী, যাকে আমরা প্ল্যাঙ্কটন বলি, এইরকম, মানে অর্থাৎ যাকে আমরা লোয়ার ফর্ম অফ লাইফ বলি, তারাই অক্সিজেনটা যোগায়। ফ্রেশ অক্সিজেন না দিলে কিন্তু এই অ্যাটমসফিয়ার থাকতো না। ফলে আমাদের অ্যাটমসফিয়ারটা আনস্টেবল। ফলে উনি বলেন যে মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারটা স্টেবল কিনা দেখো। এবং আপনারা তো জানেন যে এই যে অক্সিজেন আমাদের অ্যাটমসফিয়ার এগুলো তো সবসময় তো ছিল না, এটাও এসেছে অনেক বিলিয়ন, প্রায় 2.5 বিলিয়ন বছর আগে। একটা ব্যাকটেরিয়ারাই, এক ধরনের ব্যাকটেরিয়া এসে এক ধরনের জলে ছাতা পড়ে তার থেকে যে অক্সিজেন বেরিয়েছিল, সেই অক্সিজেন বেরিয়ে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ে, নাইট্রোজেনের পরিমাণ কমে। এমন অনেক জীব ছিল পৃথিবীর উপরিভাগে যারা নাইট্রোজেন নিয়ে বাঁচত, এবং এই যে অক্সিজেনটা বাড়লো, এটাকে অক্সিজেনেশন বলা হয়। এটা তাদের জন্য ছিল মারাত্মক একটা ডেভেলপমেন্ট, যার জন্য কোনো কোনো বিজ্ঞানী এই বাতাসে অক্সিজেন বাড়াটাকে অ্যাকচুয়ালি অক্সিজেন হলোকস্ট বলেন। কারণ ওই নাইট্রোজেন ভোগী প্রাণীরা, ছোট ছোট প্রাণীরা তখন নিচে চলে গেছিল বাঁচার জন্য, মানে পৃথিবীর উপরিভাগে থাকতে পারেনি। কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে, গাছ গাছালি, আমরা জন্তু জানোয়ার, আমরা তো অক্সিজেন নির্ভর। তো উনি বললেন যে মঙ্গল গ্রহে সেটা দেখো। সেই থেকে এই ধারণাটা ওর মনে হয়েছিল যে এই যে এত পৃথিবীতে এত প্রাণ আছে, এত প্রাণী আছে, এই প্রাণীরাই যেন একটা কিছু করে যাতে পৃথিবীতে প্রাণ ধারাবাহিকভাবে থাকতে পারে। এবং এই জিনিসটাকে উনি একটা গ্রিক দেবতার একটা কল্পনা করে বলেছেন যেন পৃথিবীটা যেন একটা গাইয়ার মতো, এখানে একটা সেলফ রেগুলেটিং মেকানিজম আছে যেটা এই প্রাণ বজায় রাখে এতে। এবং ওর তখন মনে হয়েছিল যে মানুষ যেন এই প্রাণের ক্ষতি করছে, যেটাকে মানুষের সংসারের রমরমা মনে হচ্ছে, এটা যেন মানুষ তার ক্ষতিই করছে নিজে। কারণ ওরা এইসব করতে গিয়ে তখন 50-এর সাল থেকে দেখা যাচ্ছিল যে আমাদের বাতাসে কিন্তু এই হিট ট্র্যাপিং গ্যাসেস, যাকে গ্রিন হাউস গ্যাস বলি, কার্বন ডাই অক্সাইড মূল কালপ্রিট, মেথেন আরেকটা, জলীয় বাষ্প আরেকটা, নাইট্রাস অক্সাইড আরেকটা, এগুলি বাড়ছে। এবং 1950-এর দশক থেকে পৃথিবীর উপরিভাগের গড় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এবং তার সঙ্গে ওরা বলছেন যে এই যে বাতাসে যে কার্বন ডাই অক্সাইড বাড়ছে, এর একটা সম্পর্ক আছে। এখন এই যেহেতু অ্যাটমসফিয়ার ওইরকম একটা মিলিটারি ইম্পর্টেন্সের হয়ে গেল, ফলে আমেরিকার প্রেসিডেন্ট প্রত্যেক বছরই তাকে উপদেশ দেওয়া হতো, বৈজ্ঞানিক উপদেশ দিতেন যে পৃথিবীর অ্যাটমসফিয়ার অবস্থাটা কি। এবং সেখানে 58 সালের আলোচনায় একজন বিজ্ঞানী, রজার রেভেল তার নাম ছিল, তিনি প্রথম বললেন যে দেখুন, পৃথিবীর যেটা বলছিলাম যে কয়েকশো মিলিয়ন বছর লেগেছে এই ফসিল ফুয়েল মাটির গর্ভে তৈরি করতে, প্রাকৃতিক প্রক্রিয়া হয়েছে।
মানুষ তাকে বার করে এই যে এত তাড়াতাড়ি পুড়িয়ে দিচ্ছে, যে জিনিসটা তৈরি করতে মিলিয়ন বছর লেগেছে, তাকে আমরা এত তাড়াতাড়ি পুড়িয়ে আমাদের এত উন্নতি করছি। এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টের মতো, মানে এর ফলে কি হচ্ছে, যে নর্মালি একটা স্পিডে এই যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড জমে, একটা স্পিডে সেটা বাড়তি হয়ে সমুদ্র কিছু গ্রহণ করে, গাছগাছালি কিছু গ্রহণ করে করে তারপর একটা ভারসাম্য বজায় রাখে। এবং বাতাসে কিন্তু গ্রিন হাউস গ্যাস আমাদের দরকার, কারণ এই যে গরম আছে বলে আমরা প্রাণীগুলো আছি। যদি বাতাসে এই গ্রিন হাউস গ্যাস না থাকতো, তাহলে পৃথিবীর টেম্পারেচার এত ঠান্ডা হয়ে যেত, আমরা বাঁচতাম না, মানে -20 ডিগ্রি সেলসিয়াস এরকম কি একটা হতো। ফলে উনি বললেন, যেটা একটা, এটা 58 এর কথা বলছি, 60s থেকে দেখাই যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে। এখন এখানে পার্টস পার মিলিয়ন বলে, অর্থাৎ 1 মিলিয়ন ভলিউম সিসি যদি বাতাস নিই, তার মধ্যে কতটা কার্বন ডাইঅক্সাইড, এবং এই বেশি হয় না এখন বর্তমানে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে 1750 ছিল 280, এখন 412 পার্ট পার মিলিয়ন 2020-তে। সেটা খুবই অল্প, মানে 1 মিলিয়নের মধ্যে 412 তো কিছুই না, কিন্তু এগুলিকে একদিকে বলে ট্রেস গ্যাস, মানে খুব অল্প সংখ্যায় আছে, কিন্তু এগুলি এত পাওয়ারফুল এই হিট ট্র্যাপিং এ, যে এরা এরকম হিট ট্র্যাপ করলে এই যে আবার বাড়তে শুরু করলো। এখন এইটা নিয়ে বিজ্ঞানীরা ভাবতে ভাবতে আলটিমেটলি ওরা বুঝতে পারলেন যে এটা কেবল উষ্ণায়নের সমস্যা, এটা কেবল যে টেম্পারেচার বাড়ছে তার সমস্যা নয়, এটা একটা জীবনের সংকট ডেকে আনবে এই জন্য যে যদি বেশি করে কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলে মেশে, তাহলে সমুদ্রের জলটা অ্যাসিডিক হয়। অ্যাসিডিক হলে হয় কি, যে সমস্ত ছোট ছোট প্রাণী, ঝিনুকের মতো, শামুকের মতো, যারা নাকি ক্যালসিয়ামের একটা শেল তৈরি করে বাঁচে, সেই শেলটা ডিজলভ করে যাবে। এবং সেই প্রাণীগুলো যদি না বাঁচে, কারণ এরা একেবারে আমাদের যাকে ফুড চেইন বলি তার নিচের স্তরে, এদের খায় বড় প্রাণীরা, তাদের খাই, আর নয়টা ভাবশোষে আমরা খাই, তাহলে তো জীববৈচিত্র্যে ভাটা পড়বে এবং জীবনের একটা সংকট হবে, যেটা পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেম, তার একটা সংকট হবে। এবং এই সমস্ত ভাবনা থেকে ওরা তখন আমেরিকার প্রেসিডেন্টকে 1988 সালে গিয়ে বলেন যে এইরকম একটা কাণ্ড হচ্ছে, কিন্তু আমেরিকানরা গা করেননি অতটা। যদিও তার আগে একটা ঘটনা ঘটেছিল, যে আপনারা জানেন ওজোন লেয়ার একটা হোল হয়েছিল, সেটাও দেখা গেল যে কতগুলি আমরা এই যে কত স্প্রে ক্যানে কতগুলি প্রোপেলেন্ট ইউজ করি, সেগুলির মলিকুল দিয়ে ক্ষতি করছে ওজোন লেয়ারটা, এবং ওজোন লেয়ার ক্ষতি হয়ে গেলে আমাদের ক্ষতি, ক্যান্সার ট্যান্সার বাড়বে। তো তখন সমস্ত দেশগুলো মন্ট্রিয়ালে এসে এটা চুক্তি করে যে কিভাবে এটাকে মিট করা যাবে। এই মন্ট্রিয়ালের চুক্তিটা মোটামুটি সাকসেসফুল হওয়াতে ইউনাইটেড নেশনস 1988 সালে এই ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসিটা তৈরি করে। এইখান থেকে একটা খুব বড় তর্ক শুরু হয়। আমাকে জাস্ট 1 মিনিট সময়, আমি পর্দাটা টেনে, সূর্যটা আমার একেবারে মুখে এসে পড়ছে। 1 মিনিট। নিশ্চয়ই। এখন এই যে সন্ধিক্ষণের কথা বলছিলাম, শোনা যাচ্ছে তো তুষার? জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে অসুবিধা? শোনা যাচ্ছে। তো এই ফলে একদিকে ধরুন বিজ্ঞানীরা একটা গ্লোবাল ওয়ার্মিং এর গল্প বলতে শুরু করলেন, এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর গল্পটার ভিতরে আমি যেটা লাভলক সাহেবের গল্প বলে বোঝাবার চেষ্টা করছিলাম, যে গ্লোবাল ওয়ার্মিং এর ভিতরে এরা এই গ্রহটাকে, এই গ্রহতে কি করে প্রাণ হলো, তার থেকে অন্য গ্রহে কি থেকে প্রাণ হয়, ফলে একটা ওরা কল্পনায় একটা গ্রহ থেকে গ্রহান্তরে গেলেন, যার থেকে এখন একটা সাবজেক্ট হয়ে গেছে অ্যাস্ট্রোবায়োলজি বলে, যার থেকে এই নানা রকম খবর বেরোয়, আপনার দেখবেন এক্সো প্ল্যানেট, মানে আমরা পৃথিবীর মতো প্ল্যানেট অন্য কোথাও পেয়েছি কিনা ইত্যাদি। এটা
পৃথিবীতে প্রাণ হয়, একটা গ্রহে প্রাণ কি করে হয় এবং গ্রহ কি করে জটিল মাল্টিসেলুলার প্রাণ বাঁচিয়ে রাখে, এটা একটা বিষয়। এর বিষয়টার নাম ইংরেজিতে বলা হয় দ্য হ্যাবিটেবিলিটি প্রবলেম, যে কি করে একটা গ্রহ হ্যাবিটেবল হয়। এই জিনিসটা বুঝতে বুঝতে বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যে পৃথিবীতে একটা গোলমাল হচ্ছে। আমরা যে রেটে এই ভালো থাকার কারণে এনার্জি খরচা করছি, এবং তার মূল এনার্জিটা ফসিল ফুয়েল, এখনো প্রায় 80% ফসিল ফুয়েলই খরচা করা হয়, তার থেকে এই যে গ্রিনহাউস গ্যাসগুলি বের হচ্ছে, শুধু ফসিল ফুয়েল থেকে না, আমরা ভালো থাকতে গিয়ে বেশি মাংস খাই, মাংস খেতে গেলে বেশি গরু ভেড়া ছাগল মারি, এবং এই গরু ভেড়া ছাগলগুলি আবার মেথেন প্রডিউস করে। ওরা ওরা ঘাসটা কেমন ভাবে হজম করে যে ওদের শরীর থেকে মেথেন বেরোয়, সেটা একটা সাংঘাতিক গ্রিনহাউস গ্যাস। ফলে সব মিলিয়ে আমাদের এই যে প্রযুক্তি ভিত্তিক সভ্যতা, এইটা একটা মানুষের একদিক থেকে সেটার ভিতরে আছে সেই ডিসএমবডিড ইকোনমি, ডিসএমবডিড ল। একদিকে এটা পৃথিবীর যেন অ্যাজ ইফ প্রকৃতি থেকে দূরে চলে এসেছি, প্রকৃতির ওখানে পড়ে আছে আমাদের ব্যবহার করার জন্য, তার ভিতরে এই অ্যাসাম্পশনটা আছে। এটাতে হচ্ছে এটার ভিত্তিতে মানুষ ভালো আছে, তার সংখ্যা বাড়ছে, মানুষ রমরমা হচ্ছে। দারিদ্র আছে, আবার দারিদ্রর ঘোচানোর উপায় যে এই গ্রোথ, উন্নয়ন এবং গ্রোথ করা ইকোনমি, সেটা তো গত শতাব্দীতে চীন হাতে নাতে করে দেখিয়ে দিল। ডেং শাওপিং চীন, এখন ভারতবর্ষ সেটা, ইন্ডিয়া সেটা করার চেষ্টা করছে, বাংলাদেশ করছে, ইস্ট আফ্রিকার দেশগুলি করছে। ফলে একদিকে আমরা প্রচুর দারিদ্র আছে, এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ সবসময় মেনশন করা, ইন্ডিয়া এবং বাংলাদেশকে মেনশন করা হয় যে এখনো যে সদস্য দারিদ্র গভীর, সেই 5-6টা দেশের হিসাবে। অন্যদিকে একটা মানুষেরই একটা সংকট শুরু হচ্ছে, কারণ যদি জীববৈচিত্র্য কমে যায়, তাহলে তো আলটিমেটলি আমাদেরই সমস্যা। আমরা খাবার দাবার কোথা থেকে পাবো? তো এই ঘটনাটার ফলে মানে এই দুটো জিনিস এক জায়গায় ইউনাইটেড নেশনসে আসলো, কেন দুটো আলাদা বিভাগ হয়ে, যা একদিকে বলা হলো যে আমরা যেমন উন্নয়ন করি, আবার অন্যদিকে একটা আইপিসিসি করা হলো। আইপিসিসি এ নিয়ে লেখালেখি করছে, কিন্তু 2000 সাল পর্যন্ত কেউ এটার হিসেব নিত না। এখন এর মধ্যে আমি নিজেকে একটু বসাই, নিজের কাজটাকে বসাই, এই গল্পটার মধ্যে পড়লে বুঝতে পারবেন যে 69 সালে চাঁদে পা দিল মানুষ। 68 সালে, 65 থেকে 68-এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলো। 65 সালে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এসব নানান দেশ তাদের ইমিগ্রেশনের ল বদলালো, যাতে নাকি নানান অন্য রঙের লোক, এই খয়েরি, হলুদ, কালো রঙের লোক, স্কিল্ড লোক, এই বড় লোক দেশগুলোতে গিয়ে কাজ করতে পারে, কারণ তাদের প্রয়োজন ছিল। যার ফলে আমার মতো মানুষেরা, যে প্রক্রিয়ার ফলে আমার মতো মানুষেরা এখন বিদেশে কাজ করে। একই সঙ্গে কি হলো, ডিকলোনাইজেশনের প্রসেসটা শেষ হলো, এবং এটা খুব আশ্চর্য জিনিস ঘটে গেল মানুষের পড়াশোনার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে এই সমস্ত নতুন যত বিশ্ববিদ্যালয় হলো পৃথিবী জুড়ে, এই হিউম্যানিটিজের বিষয়টা, হিউম্যানিটিজের বিষয়টা হলো কি, এর উপরে এই ডিকলোনাইজেশন, গণতন্ত্রের প্রসার, মানুষের অধিকারের দাবি, এর একটা অসম্ভব ইম্প্যাক্ট হয়ে সমাজবিজ্ঞান হিউম্যানিটিজে আমাদের সন্ধানটাই হয়ে গেল যে কি করে ন্যায় ও সাম্যের ভিত্তিতে পৃথিবী তৈরি করা যাবে। ফলে একদিকে এর মধ্যে কোনো মানুষ কন্ট্রাডিকশন দেখতো না, যে কারণ ভাবতো যে মানুষ চাঁদেও যাচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে, এবং সমাজের উন্নতি হবে। এবং সমাজের উন্নতি হবে বলতে কি বোঝাতো, যে সমাজ আরো গণতান্ত্রিক হবে, সমাজ আরো ন্যায়নিষ্ঠ হবে, সমাজ আরো অসাম্প্রদায়িক হবে। কাজে এটা ধরুন আশ্চর্যের ব্যাপার নয় একেবারেই যে 71 সালে বাংলাদেশ যখন হলো, তখন যে তারা বললেন যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এইগুলোই 60-70 দশকের চিন্তা ছিল, এবং এই চিন্তার ফলে
এক অর্থে বলতে পারেন যে যারা নাকি ন্যায়নিষ্ঠ সমাজের কথা ভাবতেন, তারাও উন্নয়নের কথা ভাবতেন। কেবল ভাবতেন যে উন্নয়নের ভেতরে একটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস থাকবে, অর্থাৎ উন্নয়নের যে ফসল, সেই ফসলটা বন্টন হবে সুষমভাবে। মানে সেটা এক দলের হাতে যাবে, অন্য দল পাবে না, এটা হবে না। কিন্তু বলতে পারেন যে উন্নয়নের চিন্তাটাই যেন আমাদের একটা সকলের সমষ্টিগতভাবে একটা এগ্রিমেন্টের জায়গা ছিল। তফাৎটা কি ছিল? যে যারা ধনতান্ত্রিক ভাবে ভাবতো, তারা ভাবতো যে ধনতান্ত্রিক উন্নয়নই ভালো ঠান্ডা যুদ্ধের সময়। আর যারা সমাজতান্ত্রিক ভাবে ভাবতো, তারা ভাবতো না, এই উন্নয়নটা সমাজতান্ত্রিক ভাবে হতে হবে, যাতে বন্টনের দিকটা ঠিক হয়। ফলে যখন নাকি 1988 সালে আহ, এই আইপিসিসি হলো এবং প্রথম একটা কনফারেন্স হলো 1989 সালে রিওতে, তাহলে এই এনভায়রনমেন্ট ইত্যাদি কি হবে, সেখানে উপস্থিত দুজন ভারতীয় পরিবেশ বিশারদ, একজনের নাম সুনিতা নারায়ণ, এখনো বেঁচে আছেন দিল্লিতে। তারা 1980-র দশকে সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট বলে একটা সংস্থা করেছিলেন। উনি এবং আরেকজন মানুষ, তিনি মারা গেছেন, অনিল আগরওয়াল। এরা গিয়ে কিন্তু সেই প্রথম ওইখানে বললো, ওই রিওর মিটিং এ বললো যে দেখো, কার্বন ডাইঅক্সাইড বাড়তে পারে, গ্রিন হাউস গ্যাস বাড়তে পারে, কিন্তু আমরা তো সবাই ওটা উৎপাদন করি। তোমরা যারা উন্নত দেশ, তারা এটা সুযোগ নিয়েছো। তোমরা উন্নতি হতে গেলে গ্রিন হাউস গ্যাস ছড়াতে হয়, তোমরা সেই সুযোগ নিয়ে নিজেদের উন্নতি করেছো। এখন এসে বলছো যে আর গ্রিন হাউস গ্যাস ছড়ানো যাবে না, তাহলে আমাদের দেশগুলি কি করবে, আমাদের উন্নতি হবে না? তোমরা দেখো খালি ওরকম কতটা গ্রিন হাউস গ্যাস ছড়িয়েছে বললে তো হবে না, তোমরা ক্যালকুলেট করে দেখো যে জন প্রতি কত ছড়ানো হয়েছে। এখন তখন দেখা যায় যে আমেরিকার জন প্রতি যত গ্রিন হাউস গ্যাস বেরোয়, সেটা তো ইন্ডিয়ার কি ভিয়েতনাম কি বাংলাদেশের তুলনায় 20 গুণ বেশি। ফলে ওরা বলতে শুরু করলেন যে আসলে দেখো, এই যে মানুষের যে ক্ষতিটা হয়ে গেল, যে ক্ষতিটা হচ্ছে, এটার কারণটা কিন্তু যে সাম্রাজ্যবাদী গ্লোবায়ন। অর্থাৎ এই যে গ্লোব তোমরা তৈরি করেছিলে, এই গ্লোবটা ভিত্তি ছিল সাম্রাজ্য। তোমরা অন্যদের সুযোগ দাওনি উন্নয়নের, নিজেদের উন্নয়ন করেছো। তোমরা এই কারণে এটা এভাবে হবে না, তোমরা আমাদেরকে ক্ষতিপূরণ দাও এবং যাতে নাকি আমরা উন্নতি করতে পারি সেই ব্যবস্থাটা করো। তোমরা উন্নতি করা বন্ধ করে দাও, এই কথাটা বলেছেন যে আমাদের উন্নতি করতে দাও, তোমরা নেমে এসো, আমরা উঠি, মাঝামাঝি কোথাও মিলবো। এইখানে কিন্তু বিজ্ঞানীদের বলা গল্প আর সমাজ বিজ্ঞানীদের গল্প এক জায়গায় আসলো। এবং এটা এই 1990-এর দশকে আসলো। কিন্তু তখনও বলতে গেলে না, আমরা যারা সাবঅল্টার্ন স্টাডিজ করি, পোস্ট কলোনিয়াল তত্ত্ব করি, আমরা কিন্তু এই গল্পটা তো খবর রাখতাম না। যদিও গল্পটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। যদি বলেন যে কেন দিল্লিতে 1980-র দশকে সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট হলো, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে 1950-এর দশকে রস্ট সাহেব ঠিকই বললেন যে গ্রোথ খুব ভালো। 1962 সালে একজন আমেরিকান মহিলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেন, যার নাম ছিল দ্য সাইলেন্ট স্প্রিং। রেচেল কারসন তার নাম। উনি দেখতে শুরু করলেন যে যেটা দিয়ে বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়া কন্ট্রোল করা হলো, কারণ সোলজারদের বাঁচানোর জন্য যে টেকনোলজি প্রত্যেকটা দেশ গ্রহণ করলো, অর্থাৎ ডিডিটি, আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ডিডিটি ছড়িয়ে ম্যালেরিয়া কন্ট্রোল করার চেষ্টা হয়, সেই ডিডি থেকে ক্যান্সার হয়। প্রথমের কথা লোকে মানতে চায়নি, তারপরে অনেক কষ্ট করে লোকে মানলো, এবং উনি ওই বইটি একটি মেজর বই আমাদের পরিবেশ চিন্তায়, 1962। কিন্তু তার কথা কিন্তু আমরা ইন্ডিয়াতে শুনিও নি, আমাদের ছাত্র আন্দোলনে এসব কথা হতো না। আমরা মোটামুটি ভাবতাম যে উন্নয়নে করতে হবে, প্রযুক্তিও লাগবে, কিন্তু সমাজতান্ত্রিক কন্ট্রোলে করতে হবে। 1972 সালে 10 বছর বাদে এমআইটিরই কয়েকজন সায়েন্টিস্ট, ডনেলা মেডোজ এবং তার স্বামী এবং আরো কয়েকজন মিলে ওরা রোমে মিট করতেন। সেই কারণে বইটার নাম দ্য ক্লাব অফ রোম রিপোর্ট। বইটার আসল নাম লিমিটস টু গ্রোথ। ওরা প্রথম বলতে শুরু করলেন যে তোমরা উন্নয়নের কথা বলছো, একটা ফাইনাইট পৃথিবীতে এইভাবে উন্নয়ন ইনফিনিটলি চলতে পারে না। এই সময় কাছাকাছি পপুলেশনের ভিত্তি নিয়েও খুব একটা ইম্পর্টেন্ট বই বেরিয়েছিল। তো তারপরে কিন্তু হলো কি,
1968 নাগাদ তো গ্রিন রেভলিউশন হয়ে গেছে, এবং গ্রিন রেভলিউশন হওয়ার ফলে মানুষের কনফিডেন্স আরো বেড়েছে যে আমরা মানুষকে খাওয়াতে পারি এই আর্টিফিশিয়াল ফার্টিলাইজার করে, জেনেটিক এক্সপেরিমেন্টেশন এসে গেছে। ফলে এইসব তত্ত্বগুলো থাকলো। 70 দশকে পরিবেশবাদী আন্দোলন শুরু হলো, ভারতবর্ষে শুরু হলো। 75-এ ফেমিনিস্ট মুভমেন্ট নতুন করে শুরু হলো, নারীবাদী আন্দোলন, যাকে আমরা বলি সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। তাতে পুরুষের প্রাধান্য দেয়া যে উন্নয়ন, তার ক্রিটিকও হলো। কিন্তু সব মিলিয়ে এটা থাকলো যে উন্নয়ন একটা জরুরি জিনিস, এবং উন্নয়নটা হয়ে তাহলে তার বন্টন, মানুষের সমস্যাটা বন্টন, মানুষের সমস্যাটা ন্যায়ের সমস্যা, গণতন্ত্রের সমস্যা। যেমন যেমন ধরেন আজকে আপনারা যখন বাংলাদেশে আইডিয়াল কনস্টিটিউশন কি হওয়া উচিত ভাবেন, তখন এই ভাবনাটার মধ্যে নিশ্চয়ই ধরে নেওয়া থাকে যে একটা আইডিয়াল বাংলাদেশ কোন পৃথিবীতে থাকবে। ধরে নেওয়া হয় যে পাশাপাশি সেখানে অন্য দেশের লোকও একটা আইডিয়াল গণতন্ত্রের চেষ্টা করছে, কারণ গোটা পৃথিবীতে যদি গণতন্ত্রের দিকে না যায়, বাংলাদেশ একা তো যেতে পারবে না। ফলে এই অ্যাসাম্পশনটা থাকে, এবং এই এই যে গল্পটা, এটা কিন্তু আমরা এই গল্পের ভিতরে আমরাও বড় হয়েছিলাম। আর পাশাপাশি একটা অন্য গল্প বিজ্ঞানীরা বলছিলেন, যেটা আমরা শুনছিলাম না। এইটা আমরা শুনতে শুরু করলাম এই শতাব্দীতে। কেন শুনতে শুরু করলাম? বিভিন্ন বিভিন্ন কারণে শুনতে শুরু করে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে এই যে আইপিসিসি রিপোর্ট বেরোয়, অ্যাসেসমেন্ট রিপোর্ট বলে, যেহেতু এটা কেউ শুনছিল না, অথচ বেড়েই যাচ্ছিল গ্রিনহাউস গ্যাসের নিষ্ক্রমণ, ওরা শেষকালে ওরা অনেক বেশি পাবলিসিটি করতে শুরু করলো। এবং আমার ব্যক্তিগত জীবনে কিভাবে এলো সেটা আলাদা প্রশ্ন, কিন্তু যেটা হলো বলতে পারেন যে বিশ্বের এই আমাদের 21শ সেঞ্চুরিতে এসে আমরা শুনতে শুরু করলাম। আমি একটা উদাহরণ দিই, যেটা ছোট্ট, যে 2000 সালে আমেরিকান হিস্টোরিক্যাল রিভিউ, যেটা মূল পত্রিকা আমার 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 ট্রেডের, তারা হার্ভার্ডের একজন নামী ঐতিহাসিক চার্লস মায়ার বলে, তাকে বলেন যে একটা প্রবন্ধ লিখুন এই বিংশ শতাব্দীটাকে ঐতিহাসিক দৃষ্টিতে কেমন। তো তিনি এটা লেখা লেখেন, খুব ভালো লেখা। লেখাটার নাম হচ্ছে কনসাইনিং দ্য 20th সেঞ্চুরি টু হিস্ট্রি। তাতে কিন্তু ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর নামগন্ধ নাই, গ্লোবালাইজেশন নিয়ে অনেক আছে। অথচ 2015-তে আরেকজন খুব নামী হিস্টোরিয়ান ক্রিস্টোফার বেইলি, তার যে মেকিং অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তার দ্বিতীয় ভলিউম যখন বেরোলো, ততদিনে বেইলি মারা গেছেন আনফরচুনেটলি। তার দেখবেন একটা চ্যাপ্টার আছে এই ক্লাইমেট চেঞ্জ। কেন হলো? কারণ এই যে আমাদের কানে এই জলটা ঢুকলো এই এতে এসে, এই সেঞ্চুরিতে এসে কি ঢুকলো, যে আসলে এই যে মানুষের ভালো থাকা, এই ভালো থাকা কি সাস্টেইনেবল? মানে উন্নয়ন ভিত্তিক যে সুষম বন্টনের গণতন্ত্রের স্বপ্ন আমরা দেখতাম, এই উন্নয়ন কি সাস্টেইনেবল? এখন এখানে অনেক লোক, এখানে ইন্টারেস্টিং লোক, অনেকে অনেক কথা বলেছে। একজন ইন্টারেস্টিং লোকের কথা বলি, যিনি এটা 1992 সালে বলেছিলেন, কিন্তু আমরা তখন তার কথা শুনিনি। সেটা হচ্ছে ফরাসি দার্শনিক ব্রুনো লাটুর। দার্শনিক যা বলেন, সমাজতাত্ত্বিক, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। তিনি প্রথম বলেন যে সে দেখো, প্রথম না হলেও প্রথম কয়েকজনের মধ্যে বলেন যে দেখো, এই যে যে পৃথিবীটা ইউরোপ তৈরি করলো, সেই পৃথিবীটাতে কেমন ধরে নেওয়া হলো যে মানুষ আর প্রকৃতি আলাদা, এবং ধরে নেওয়া হলো যে মানুষ এই প্রকৃতিকে অবজেক্টিভ মতো দেখে এর উপরে যা করার করবে, কিন্তু এটা তো আলাদা নয়, আমরা তো এই প্রকৃতির অংশ। এটা উনি পরিষ্কার করে একটা বই আছে, উই হ্যাভ নেভার বিন মডার্ন, তাতে বললেন। এই বইটা আমরা তখন কিন্তু ছিল, আমরা দেখে হচ্ছে আমরা মনে মনে গ্রহণ করিনি, এই শতাব্দী ভালো করে পড়েছে। এবং যেটা হতে শুরু করলো যে এই 2000 সালে কাছাকাছি বিজ্ঞানীরা বুঝতে শুরু করলেন যে এই পৃথিবীটাতে জিওলজি আর বায়োলজি খুব কানেক্টেড, এবং মানুষ যেভাবে যেভাবে প্রযুক্তিকে ভিত্তি করে এগিয়ে চলেছে, তাতে মানুষের এমন একটা ইম্প্যাক্ট হচ্ছে পৃথিবীর উপরে, যে মানুষকে যে সাপোর্ট করে, যেটাকে বলে পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেম, যে সিস্টেমটা জীবনকে বাঁচিয়ে রাখে পৃথিবীতে, সেই সিস্টেমটাই মুশকিলে পড়ছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, এটা অনেক জায়গায় বললি, কারণ এটা বললে লোকে বুঝতে পারে।
এটা নাটকীয়, কিন্তু এই যে এয়ারের কথা বলছে, বাতাস যার থেকে জানি নইলে আমরা বাঁচতাম না, মানে আমাদের বিবর্তনের কথা ভাবলে বাতাস আছে বলে আমাদের ফুসফুস আছে, সেইভাবে আমরা বিবর্তিত হয়েছি, যে কারণে এই করোনা ভাইরাস ফুসফুসটাকে আক্রমণ করে। তো সেই বাতাস, যেটা ওই বললাম যে অক্সিজেন সাপ্লাই না করলে এই বাতাস থাকে না, অথচ অক্সিজেন সাপ্লাই করে এটাকে এমন জায়গায় রাখতে হবে যে সবকিছু পুড়ে না যায়, আবার আমরা চোখ না করি। তো এই বাতাস কতদিন ধরে আছে এই অবস্থায়? বিজ্ঞানীরা এটাকে পৃথিবীর মডার্ন অ্যাটমসফিয়ার বলেন, কারণ পৃথিবীর বয়স তো 4.some বিলিয়ন ইয়ার্স। এই বাতাস এই অবস্থায় আছে 375 মিলিয়ন বছর ধরে। ফলে মানুষের জন্য এই বাতাস তৈরি হয়নি, এই বাতাস তৈরি হচ্ছে সমস্ত প্রাণীর জন্য। এই বাতাস না হলে আমরা বাঁচতাম না। কিন্তু এই বাতাস তৈরি করে কে? যেমন বলছিলাম, এই গাছ, সমুদ্রের ছোট ছোট প্ল্যাঙ্কটন। সমুদ্রের টেম্পারেচার যদি আমাদের গ্রিনহাউস গ্যাসের কারণে 5-6 সেলসিয়াস বেড়ে যায়, কাল্পনিক একটা সিচুয়েশন বলছি, তাহলে প্ল্যাঙ্কটন গুলি মারা যাবে। প্ল্যাঙ্কটন মারা যাওয়া মানে অক্সিজেনের একটা সাপ্লাই কমে যাবে, আমরাই কমে দেবো। এখন নানা দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা যেদিকে উন্নয়ন বলে যেদিকে এগোচ্ছি, সেটা আমাদেরই ধ্বংস ডেকে আনছে। ফলে এবারে আমি এইটা বলে শেষ করি, যেটা বলছিলাম ডিসেম্বরের কথায়, তারপরে প্রশ্ন উত্তরে বাকি উত্তর দেবো। যে তাহলে এই যে গ্লোব জিনিসটা তৈরি হয়েছিল, সেটা তৈরি হয়েছিল আইন, অর্থনীতি, এগুলির ডিসএমবেডিং দিয়ে, যেগুলি আর জমির সঙ্গে সম্পৃক্ত ছিল না। এগুলি যেন আলাদা আলাদা স্ফিয়ার, যাদের বললাম না, ঘরে বসে কনস্টিটিউশন লিখতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্ট করলে বলা হয় ইকোনমিতে ইনভেস্ট করছে, জমি নিয়ে ভাবতেও হয় না। আবার কিন্তু যেটা হলো, যেন এটা অ্যাজ ইফ যেটা থেকে এগুলো আমরা ডিসেম্বেড করে নিয়ে এসেছিলাম, সেই যে পৃথিবীটা, সেই পৃথিবীটা আজ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে এই ডিসেম্বেড ভাবে চলতে পারে না। এবং অতিমারির কথাটা বলে শেষ করি, যে একটা কথা বলি বুঝতে পারবেন, যে এখন যারা অতিমারি বিশেষজ্ঞ তারা বলছেন যে প্রথমত মানুষের ইতিহাসে অনেক অতিমারি হয়েছে, তার একটা কারণ হচ্ছে এগ্রিকালচারের পর থেকে অতিমারি শুরু হয়, কারণ এই ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস হয়। তো ওরা বলেন যে প্রথম দিকে যে অতিমারিগুলো হতো, যে বনজন্তু মানুষের থাকছে, কাছাকাছি আসছে, তাদের থেকে যে অসুখগুলো আমাদের ভিতরে আসছে, বা মানুষ থেকে যে অসুখ যাচ্ছে, এই প্রসেসটা ইকুইলিব্রিয়াম আসতে লেগেছে 5,000 বছর। তারপরে যে অতিমারি হয়েছে, কখনো বিবনিক প্লেগ হয়েছে, অন্য কিছু হয়েছে, যেগুলো হয়েছে সেগুলির ভিতরে কখনো 100-100 বছরের গ্যাপ, কয়েক দশকের গ্যাপ। ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক আমরা সবাই বলি প্রথম বিশ্বযুদ্ধের সময়, তার থেকে এখন 100 বছরের গ্যাপ। কিন্তু দেখা যাচ্ছে গত 13 বছরে প্রায় 5-7টা পোটেনশিয়াল এপিডেমিক এসে গেছে, প্যান্ডেমিক। সবগুলি হয়নি, করোনা ভাইরাসটা হলো। তার একটা কারণ, এই মানুষ এখন অনেক সংখ্যায় বৃদ্ধি হয়েছে, শহরে থাকে, অনেক মোবাইল, অনেক যোগাযোগ, ফলে আমাদের শরীরে একবার ভাইরাসটা এলে আমরা এটাকে বিশ্বময় দিয়েছি, তারা ছড়ায়, দেখে যা বলে। আবার অন্যদিকে ভাইরাসটা আসতে পারছে কেন? এবং বিজ্ঞানীরা দেখছেন যে গত 20 বছরে মানুষের শরীরে যে নতুন ইনফেকশন হয়েছে, তার 75% যাকে বলে জুনোটিক ডিজিজেস, বন্য জন্তুর শরীর থেকে মানুষের শরীরে আসছে। কেন আসছে? কারণ আমরা বন্য জন্তুদের কাছাকাছি আনছি জোর করে। কেন কাছাকাছি আনছি? কারণ জঙ্গল কেটে ফেলছি। কেন জঙ্গল কাটছি? খনিজ পদার্থের খোঁজে, খামার বাড়াতে গিয়ে, রাস্তাঘাট যোগাযোগ বাড়াতে গিয়ে, ওয়াইল্ড লাইফে ট্রেড করতে গিয়ে, নানান জিনিস করে আমরা বন্যজন্তু আমাদের কাছাকাছি আসতে আনছি। আবার অন্যদিকে যত আমাদের হাতে পয়সা আসে, তত আমরা বেশি প্রোটিন খাই, প্রোটিনের মধ্যে ভ্যারাইটি চাই, কখনো এক্সোটিক ফুড খাই। চায়নাতে একটা এক্সোটিক ফুড খাওয়ার ট্রেডিশন আছে। এইসব মিলিয়ে এই যে অতিমারি, তার সঙ্গেও কিন্তু এই মানুষের রমরমা বৃদ্ধির একটা সম্পর্ক, যার জন্য বিজ্ঞানীরা এখন এই পিরিয়ডটাকে বলেন মানুষের ইতিহাসে একটা গ্রেট অ্যাক্সেলারেশন পিরিয়ড। এবং তার কতগুলো নজির দিলে বুঝতে পারবেন।
যে 2000 সালে পৃথিবী যারা মধ্যবিত্ত শ্রেণী কনসামশনের দিক থেকে, যারা ফ্রিজ কেনে, গাড়ি কেনে, তাদের মধ্যে 70 ভাগই ছিল ইউরোপিয়ান আমেরিকান ইত্যাদি। এখন এই ইউরোপিয়ান আমেরিকান তাদের 30 ভাগ। তাদের মধ্যে মূলত এখন চীন দেশে, ইন্ডিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে এসে গেছে কনজিউমার ক্লাসগুলো। এবং এই কনজিউমার ক্লাসের বৃদ্ধির হার যদি দেখেন, 1986 সালে ছিল, 1985 সালে ছিল 1 বিলিয়ন লোক কনজিউম করতে। সেটা 2006 গিয়ে দাঁড়ালো 2 বিলিয়ন, আর 9 বছরে দাঁড়ালো 3 বিলিয়ন, 7 বছরে 4 বিলিয়ন। এখন এই যে এত ক্রমশ হারটা বৃদ্ধি পেয়ে এই যে এত লোক কনজিউম করছে, তার যে ফল হচ্ছে মানুষের জগতে, সেটার মানুষকে অদ্ভুত একটা মুশকিলের দিকে ঠেলে দিচ্ছে। দুটো কারণ। একটা কি হয়, আমরা তো যেহেতু প্রযুক্তি নির্ভর করে আমরা অনেক বড় সংসার ফেঁদেছি, এই যে মানুষের সংখ্যা বেশি, আমাদের সংসারটা এখন এত বেশি প্রযুক্তি নির্ভর, বড় বড় বাড়ি ঘর রাস্তাঘাট নির্ভর, ফলে একটা চাষির সমাজের কি একটা হান্টিং গ্যাদারিং সমাজের যে ফ্লেক্সিবিলিটি থাকে ক্রাইসিস আমাদের থাকে না। আমরা তো সহজে ঘুরে বদলাতে পারি না, ফলে আমাদের কি করতে হয়, আমাদের আরো বেশি প্রযুক্তি নির্ভর হতে হয়। ফলে আমি এটা অন্য একটা আলোচনায় বাংলায় বলছিলাম, এটা জুয়ারি সভ্যতা হয় যে আমাদের টেকনোলজি নিয়ে গ্যাম্বল করতে হয়। যদি আরেকটা অতিমারি আসে তাহলে আবার আরেকটা ভ্যাকসিনেশন খুঁজবো, এই ধরে নিতে হয়। বা ফলে একটা অদ্ভুত জিনিস এক্সপেরিমেন্ট হচ্ছে, দেখে মজা লাগলো যে আমরা যে ফলমূল খাই সেগুলো তো পৃথিবীতে পোকামাকড়ের সংখ্যা কমছে। আমরা যে ফলমূল খাই সেগুলি মানে জীববৈচিত্র্য কমে যাচ্ছে, ফলমূল যে খাই সেগুলি তো মৌমাছি ছাড়া হতো না। মৌমাছিদের গভীর সংখ্যা কমছে। এখন এটা এক্সপেরিমেন্ট হচ্ছে আমেরিকাতে যে রোবট দিয়ে মৌমাছি হতে পারে কিনা। তারা মধু করবে না, কিন্তু তারা এক ফুল থেকে আরেক ফুলে যাবে, পরাগ ছড়াবে, পলিনেশন করবে। পয়সা দেওয়া হচ্ছে এ করার জন্য যে গোটা পৃথিবীর উপরে এরোসল সালফেট ছড়িয়ে টেম্পারেচারটা কমিয়ে রাখা যাবে কিনা। যদি করাও যায়, তারপর তার ইন্টারন্যাশনাল রিলেশনে তার কি ইম্প্যাক্ট হবে আলাদা। আকাশটা একদম সাদা হয়ে যাবে, নীল আকাশ থাকবে না। কিন্তু আমরা এমনটা জায়গায় এসেছি যে আমরা একটা টেকনোলজির ঘোড়ায় চেপেছি। এই টেকনোলজি ছাড়া এত মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। ফলে আমাদের এখন টেকনোলজিক্যাল গ্যাম্বল করতে করতে এগোচ্ছি। এটার থেকে মানুষ কি করে বেরোবে, কোথায় অন্যদিকে যাবে, এগুলি আলোচনার প্রশ্ন, তর্কের প্রশ্ন। আমি এখানে ইউটি বলে থামি, তারপরে এখন আপনার প্রশ্ন যা আছে যদি করেন, খুশি মনে উত্তর দেব। অসংখ্য ধন্যবাদ স্যার। তো প্রশ্ন অনেকগুলো, মানে আমাদের পেজে এবং মেইলে অনেকগুলো প্রশ্ন আগেই এসেছিল, তো সেগুলোতে যাওয়ার আগে আমার মনে হয় ওগুলোতে আমরা যাব যদি সময় থাকে। তার আগে এখন এই মুহূর্তে লাইভ চলাকালীন যে প্রশ্নগুলো এসছে সেগুলো দিদার ভাই যদি একটু পড়েন এক এক করে, এবং এক এক করে উত্তরগুলো আমরা নিই। হ্যাঁ, সেটাই। স্যারকে অনেক ধন্যবাদ। এখন যে প্রশ্নগুলো আছে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে বলার চেষ্টা করছি। প্রথমে একটা কমেন্ট আছে, এটা জাস্ট একটা কমেন্ট, যে প্রকৃতি নির্ভর না হয়ে কিছু নির্বোধ মানব জাতিকে কৃত্রিম ধ্বংসের রাজনৈতিক খেলা খেলে চলেছে। একটা বড় এখানে এটা এই মন্তব্যটা উনি আগে প্রথম করেছিলেন। জি জি, মানে মানে ঠিক আছে, মানে যেটা বলছেন উনি কি বলছে, এটাকে আপাতত একটা মন্তব্য হিসেবে নিই, পরে হয়তো কথাটা আবার ফিরে আসবে। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন দেখাতে চাই। এটা বোধহয় একটু বড়, আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। আপনি মাল্টি স্পেসিস হিস্ট্রির সম্ভাবনার কথা বলেন, যেখানে আপনার ভাষ্য মতে হিউম্যান অ্যানিমেল হিস্টোরিজ ইতিহাস চেতনার একটা নতুন দিগন্ত হিসেবে হাজির হচ্ছে। আপনি এমনকি ডিপ হিস্ট্রি আর রেকর্ডেড হিস্ট্রির সংশ্লেষের কথাও বলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, জলবায়ু সংকট
ও অতিমারি কেন কেবলই মানুষের ইতিহাসের সন্ধিক্ষণ? না মানুষ ভালো এজেন্সির কি এখানে কোনো ভূমিকা নেই? ভালো প্রশ্ন। না, ভূমিকা তো আছেই। ধরেন সেটা তো এই অতিমারির উদাহরণ দিয়েই বলা যায়। এবং সেটা আহ, অতিমারি বিশেষজ্ঞ, বেশি আমেরিকাতে যে ভদ্রলোক ট্রাম্পের সময় অতিমারি আহ, এই কন্ট্রোল করার চার্জে ছিলেন, অ্যান্টনি ফাউচি, যার স্টিভ ব্যানন বলেছেন যার মুন্ডুটা কেটে হোয়াইট হাউসের সামনে বসিয়ে দেওয়া। তো তিনি অ্যাকচুয়ালি তিনি বেশি প্রবন্ধ আছে, একাডেমিক প্রবন্ধ। গত সেপ্টেম্বরও এটা লিখেন ওর এক কলিগ ডেভিড মরেন্সের সাথে। উনি সেখানে একটা কথা বলেন যে এই তো একটা, মানে এই অতিমারিটা একটা বিবর্তনের ইতিহাসের মধ্যে পড়ছে। কারণ এই যে ভাইরাসটা, এই করোনা ভাইরাস, এইগুলি ধরেন ব্যাটের বাদুড়ের পেটে অনেক, মানে মিলিয়ন বছর ধরে আছে। বাদুড়ি আছে প্রজাতি হিসেবে 50 মিলিয়ন বছর, আমাদের সেটা অনেক পুরনো প্রজাতি। এবং এগুলি আমাদের কাজের ফলে এই যে অন্য জন্তুর শরীরে যাচ্ছে, ফলে ভাইরাসের সঙ্গে সেলের একটা খুব পুরনো সম্পর্ক, কারণ সেল ছাড়া ভাইরাস নিজেকে রিপ্রোডিউস করতে পারে না। এখানে একটা ভাইরাস সে নানান ম্যামেলের ভেতর দিয়ে গিয়ে, অ্যান্টনি ফাউচির ভাষায় এই ভাইরাসটা মানুষের সেলের জন্য প্রি অ্যাডাপ্টেড হয়ে আসছে। এটা কিন্তু একেবারে মানে মানুষের ইতিহাস এবং বিবর্তনের ইতিহাস এক জায়গায় আছে। এবং সেখানে ধরেন মানে মানুষ তো অন্য সমস্ত প্রেডেটার মেরে ফেলেছে, মানুষের এখন প্রেডেটার এই ভাইরাস, ব্যাকটেরিয়া, এইসব জিনিসগুলি। এবং একজন নোবেল লরিয়েট বায়োলজিস্টের কথা কোট করে অ্যান্টনি ফাউচি বলছেন যে সেই বায়োলজিস্ট বলেছিলেন যে তুমি যদি একটা থ্রিলার লিখতে পারতে এই মানুষের সঙ্গে ভাইরাসের সম্পর্ক নিয়ে, তাহলে সেই থ্রিলারটার নাম হতো দেয়ার জিনস ভার্সেস আওয়ার উইট। ওদের জিনের সঙ্গে আমাদের বুদ্ধির একটা প্রতিযোগিতা। অর্থাৎ এই যে ভাইরাস নিয়ে যে অতিমারিটা হলো, এটা যেমন মানুষের গ্লোবাল ইতিহাসে এর একটা বোধ, এটা একটা ফল তার, এবং এর একটা ইম্প্যাক্টও হবে। যেমন আমরা এখন বলি যে মাস্ক পরা চট করে চলে যাবে না, বা এই অনলাইন প্ল্যাটফর্ম গুলি আরো উন্নত হবে। এখন যেমন আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এগুলি হয়তো ক্লাস ঘরের মতো হয়ে যাবে, যে আমি সবাইকে দেখতে পাবো, আপনি আমার একসঙ্গে পরস্পরকে দিয়ে কথা বলতে পারবো, কিন্তু হবে। ঠিক তেমনি আমরা কিন্তু একটা ভাইরাসকে গ্লোবাল করে দিলাম, এই ভাইরাসের ঠিকানা এখন গ্লোবাল হলো। এবং এটা এখন মানুষের সমাজে এন্ডেমিক হয়ে থাকবে, প্যান্ডেমিক হয়ে থাকবে না, এন্ডেমিক হয়ে থাকবে। ফলে মানুষ জীববৈচিত্র্য ধ্বংস করে নিজের এদিক থেকে বিপদ ডেকে আনছে, জীববৈচিত্র্যের একটা যেটা বলে সিক্স এক্সটিংশনের পথ খুলে দিচ্ছে। ফলে এখানে একটা ডিপ হিস্ট্রিরও একটা খেলা আছে একই সঙ্গে চলছে। এবং অ্যান্টনি ফাউচির দেখাতে উনি সেই এটা দেখাচ্ছেন বলে আমি ওর লেখাটা নিয়ে লেখা লিখেছিলাম, তাতে আমি লিখেছিলাম, তার নাম দিয়েছিলাম যে হোয়াট ইজ গ্লোবাল এন্ড হোয়াট ইজ প্ল্যানেটারি অ্যাবাউট দ্য কারেন্ট প্যান্ডেমিক। ফলে আপনি যেটা বলছেন একেবারেই ঠিক। না মানুষের, মানে ভাইরাসটারই তো একটা ভূমিকা আছে। সেটাকে আমি এজেন্সি বলে ভাবি কি না ভাবি সেটা নিয়ে অন্য প্রশ্ন হয়, কিন্তু ভূমিকাটা তো অস্বীকার করা যায় না। মানুষের ভূমিকা, ইনফ্রাস্ট্রাকচারের ভূমিকা। এই যে আমি রাস্তাঘাট বানাই, এক ভদ্রলোক তিনি ক্যামেরুনে গবেষণা করেন ভাইরাস নিয়ে। তিনি অ্যাকচুয়ালি দেখাচ্ছেন যে যখন জঙ্গলে আগে কি হতো, ওই গ্রামের লোকেরা যারা বুনো জন্তু জানোয়ার মারতো আর কি, তারা ওই জন্তু জানোয়ার বলতে এই এপগুলি, মানে গরিলা বা শিম্পাঞ্জি গোছের, তারা করতো কি গ্রামের চারপাশে বৃত্তাকারে হান্টিং করতে যেত। সরকার যখন রাস্তা বানায় তখন তারা ওই রাস্তা ধরে গিয়ে রাস্তা থেকে বেরিয়ে গিয়ে মারে। এবং তার ফলে ওই তারা ওইখানে মেরে কিছু ওই মাংস খায়, কারণ ওখানে থাকে অনেকখানি যায়, সেখানে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে হয়। যে জন্তু মারলো তার মাংস খেলো। এবং রাস্তা বানানোর ফলে কিন্তু আবার মানুষের সঙ্গে জন্তু সম্পর্কটা বদলে গেল। ফলে এই যে আমরা একটা কন্টেক্স তৈরি করছি যেখানে এই নামানুষ প্রাণীগুলির বা প্রায় প্রাণী ভাইরাস, তাদেরও একটা নতুন ভূমিকা তৈরি হচ্ছে। ফলে আজকে যে অতিমারির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটা শুধু মানুষের ইতিহাস নয়, এটা জীবনের বিবর্তনেরও একটা ইতিহাসের অংশ। কাজে আপনার প্রশ্নটা আমার খুবই ঠিক মনে হয়, খুবই ঠিক মনে হয়।
দিদার ভাই পরের প্রশ্নটা। আমরা পরের প্রশ্নটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা একটা ছোট প্রশ্ন। পরিবেশ বিপর্যয় বন্ধ করা কি আদৌ সম্ভব? পৃথিবীর সব মানুষ সৎ হলেও একমাত্র প্লাস্টিকই পৃথিবীকে ধ্বংস করে দিবে। এখন পৃথিবীতে মানে পৃথিবী ধ্বংস হওয়ার কিন্তু অন্য ব্যাপার, মানে মানুষের সংসার ধ্বংস হবে কিনা এটা আলাদা ব্যাপার, বা এই যে জীব জগতে একটা আবার একটা এক্সটিংশন হবে কিনা এটা একটা আলাদা প্রশ্ন। ইদার একটা আওয়াজ হচ্ছে, আমার এখান থেকে যাচ্ছে না? ঠিক আছে, এখন আওয়াজ থেমে গেছে। তো এখন যেটা বললাম যে আসলে পরিবেশ, আমরা এই পরিবেশ বিপর্যয় এবং আমাদের সংসারের রমরমা খুব জড়িত মানুষ সংসার। ফলে এখন মানুষ বলতেই পারেন যে এর থেকে মানুষ কি করে সরে আসবে সেটাই সবাই ভাবার চেষ্টা করছে, যেন বলছে যে আচ্ছা রিনিউয়েবল পজিটিভ যাও, কম ইলেকট্রিসিটি ব্যবহার করো, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের সত্যিকারের দ্বন্দ্ব, মানে এটা আমি যে থিওরিটিক্যালি এই ধরেন এই মুহূর্তে একটি বই বেরোচ্ছে বিলেত থেকে, তার নাম হচ্ছে হাউ টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, বর্তমানে তার ম্যানুস্ক্রিপ্টটা পড়ছি, এবং তিনি অনেক নানা রকম বিধান দিচ্ছেন যেগুলো মানুষ যদি করে। মুশকিলটা কি, সব মানুষ তো একমত হয় না, যার ফলে সবাই একমত হয়ে একই সঙ্গে একটা কাজ করবে, এটা এনশিওর করা খুব মুশকিল। আমার যেটা মনে হয় যে পরিবেশ বিপর্যয় হবে, মানুষের ক্ষতিও হবে, কিন্তু মানুষ তার থেকে শিক্ষা নেবে। আমরা তো শিখি, শিক্ষা নিয়ে এটা মানুষ আমরা কোথাও গিয়ে দাঁড়াবো। আমার নিজের মনে, আমি এটা আশাবাদী হিসেবে মনে হয় না যে এটা একেবারে মানুষের সম্পূর্ণ বিপর্যয় ডেকে আনবে, যদিও সেই ভয়টা আছে। জি স্যার, পরের প্রশ্নটা আমি পড়ছি। প্রাচীন ও মধ্যযুগের আন্তর্জাতিক স্থল ও সমুদ্র বাণিজ্য পথ, বাণিজ্য ও তীর্থ কাফেলা এবং সামাজিক সাংস্কৃতিক জাতি সম্পর্ক নেটওয়ার্ক সীমিত আকারে প্রাক ইউরোপীয় গোলকায়নের সাক্ষ্য দেয়, যদিও তা পড়ে আধুনিক ফেলেছি কালের মতো। আমি পড়ে ফেলেছি জি, না এখানে সাইমা, আপনি যে কথা জিজ্ঞেস করছেন, এগুলি সবগুলির মধ্যে আমাদের শেখবার মতো উদাহরণ আছে। আদিবাসীদের, এই যে অস্ট্রেলিয়ান আদিবাসীদের জীবনের ধর্ম, শেখবার মতো উদাহরণ আছে। একটা ক্রিটিক্যাল প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের যে 10 বিলিয়ন মানুষকে বাঁচিয়ে রাখতে হয়, এবং বাঁচিয়ে রাখতে হয় মানে সুস্থভাবে, সুষ্ঠুভাবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তাদের তাদের ব্যক্তিগত বিকাশের ব্যবস্থা করে, তাহলে কি আমরা এই আধুনিক প্রযুক্তি ছাড়া খাওয়াতে পারি? মানে মানুষের মুশকিলটা এইখানে যে আধুনিক প্রযুক্তি ছাড়া এই পরিমাণ খাবার তৈরি করা খুব শক্ত, কিন্তু এই আবার আধুনিক প্রযুক্তির পথেই আমরা আহ, জমির ক্ষতি করি। দ্বিতীয়ত যেটা হয় যে এই বীজগুলির, যে সমস্ত ফসলের বীজ নিয়ে আমরা ফসল তৈরি করি, সেই বীজের ভিতরের বায়োডাইভার্সিটি কমে যায়, অনেক বেশি ইউনিফর্ম করা হয় জেনেটিক এক্সপেরিমেন্ট করে, সো দ্যাট এই আপনার এই এত ফসল হয়। ফলে একটা জায়গায় আমাদের একটা গভীর দ্বন্দ্ব। কারণ এই আপনাকে দুটো ভাবতে হবে যে এর ভিতরে অনেক প্রজ্ঞা আছে, প্রজ্ঞা থেকে আমাদের শেখার আছে, সেই প্রজ্ঞাটাকে আমরা স্কেল আপ করতে পারি কিনা 10 বিলিয়ন মানুষের জন্য, এইটা ভাবতে হবে। ফলে এটা স্কেলের প্রশ্ন, যে মানে ক্যান উই স্কেল ইট আপ। ঠিক আছে, পরের প্রশ্নটা দিদার ভাই। শুনতে পাচ্ছি। পরের প্রশ্ন, হ্যাঁ দিদার, পরের প্রশ্ন। ঠিক আছে। এটা মনে হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে, কিন্তু আবার মনে হয় স্যার দেখতে পারে। হ্যাঁ, আমাদের দেশে পরিবেশ আন্দোলন বলতে সাধারণত বন বা নদী রক্ষাকেই বুঝি। পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন এই কোনো সম্পর্ক আছে? ক্ষেত্র বিষয় থাকেই, মানে পরিবেশ রক্ষার আন্দোলনের সাথে, হ্যাঁ, মানে বিশেষ করে ধরেন যদি পরিবেশ নষ্ট করে একটা কর্পোরেট সংস্থা, এবং এমন হয় যে সাধারণ মানুষের যে প্র্যাকটিস গুলি ছিল কাস্টমারিলি, সেগুলি পরিবেশের জন্য বেটার, সেক্ষেত্রে সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন পরিবেশের পক্ষে থাকে।
অনেক সময় যেটা হয় যে আমাদের ভারতবর্ষ দেখি যে যেমন অনেক সময় গরিব মানুষ হয়তো উৎখাত হয়েই জমির খোঁজে ঢুকে পড়েছে এমন একটা অঞ্চলে যেগুলি জন্তু জানোয়ারের জন্য প্রোটেক্টেড, এবং সেখানে মানুষ জন্তুতে সংঘাত হচ্ছে। ফলে কিন্তু যে ক্ষেত্রে মানে আমি বলবো যে একটা কোনো ইউনিফর্ম রুল নাই, মানে আমি অন্তত এটা মনে করি না যে মানুষের অধিকার আর পরিবেশ রক্ষা সবসময়ই অ্যালাইন্ড একসাথে, এটা আমি মনে করি না। কারণ মানুষের অধিকার অনেক রক্ষা, পশ্চিমী দুনিয়াতে মানুষের অধিকার বেড়েছে, রক্ষা হয়েছে বলেও অনেক সময় এই মানুষের রমরমাটা বাড়তে হয়েছে। কিন্তু এমন অনেক ঘটনাই ভাবতে পারি, ভারতের চিপকো আন্দোলন থেকে শুরু করে, যেখানে সত্যি সাধারণ মানুষের সাথে কর্পোরেট স্বার্থের একটা ঝগড়া হচ্ছে, এবং যেখানে সাধারণ মানুষের স্বার্থটা হয়তো পরিবেশ রক্ষার সঙ্গে মোর অ্যালাইন্ড, সেটা হতেই পারে। ফলে আমি বলবো যে এটা ক্ষেত্র বিশেষে দেখতে হবে। আধুনিকতা ভারতের মধ্যকার সমতা নিয়ে কল্পরাজ্য আমাদের এইটা জলবায়ু বিপর্যয় ঘটনাটা যেটা বললাম কাজী তাফসিন ভাই, যেটা বলছিলাম যে এখানে একটা আওয়াজ দিদার ভাই আপনি মিউট করে ফেলেন, আপনার ওখান থেকে আওয়াজ হচ্ছে ভাই। এবার ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে এই নর্মালি এই সাম্যের ধারণার সঙ্গে কিন্তু সাম্যের ধারণার ভিতরে গ্রোথের অ্যাজ সাচ কোনো ক্রিটিক নাই, যেটা গান্ধীবাদী চেতনায় ছিল, মানে কিন্তু মার্ক্সবাদী ধারণা অ্যাজ সাচ নাই, আবার আবার অ্যাজ সাচ বিরোধও নাই। ফলে যেটা হয় যদি গ্রোথ, যেটা হচ্ছে এখন এই মানে এই ডিসএমবেডেড গ্রোথ, এই যে একটা ইকোনমি যেটা গ্রো করছে বিকজ ইটস ডিসএমবেডেড ফ্রম ল্যান্ড অর ফ্রম দ্য মেটেরিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, সেইভাবে চালানো যায় কিনা সেটা নিয়ে সন্দেহ শুরু হয়েছে, এবং সেইভাবে চালানোটা মুশকিল। ফলে আজকে যদি আমরা কেবল ডিস্ট্রিবিউটিভ জাস্টিস ভাবি, যে সুষম বন্টন হবে সবকিছু, কিন্তু উৎপাদনের পদ্ধতিটা একই থাকবে, এবং আমরা এই পরিমাণেই উৎপাদন করবো, আরো বেশি করে উৎপাদন করবো, যাতে নাকি ডিস্ট্রিবিউশন সাময়িক হয়। যেমন ইন্ডিয়াতে অনেক সময় বলা হয় যে জব রিজার্ভেশনের রাজনীতিতে, কোটার রাজনীতি, ইন্ডিয়া অনেক সময় বলা হয় যে মনে করেন এটা একটা প্রবলেম অফ ক্যাপাসিটি বাড়িয়ে ফেলি, তাহলে তো সবার চাকরি হয়ে যাবে। আমি যদি আমার ক্যাপাসিটি বাড়ানোর কি ইম্প্যাক্ট হয় পৃথিবীর উপর এটা না ভাবি, ধরেন 10 বিলিয়ন মানুষ অনেক বেশি প্রোটিন খেতে চায়, আজকে 4 বিলিয়ন মানুষ অনেক প্রোটিন খেতে চায় বলে আমরা একবারে মুরগিকে ইন্ডাস্ট্রি করে ফেলেছি। মানে পৃথিবীতে সবচেয়ে পপুলাস বার্ড হচ্ছে ব্রয়লার চিকেন, যার প্রত্যেকটি পাখি বাঁচে অ্যাভারেজে 6 সপ্তাহ। এখন ভাবেন যে 10 বিলিয়ন মানুষকে যদি আমাদের মুরগি খাওয়াতে হয়, এবং এইভাবে এই পদ্ধতিতে ইন্ডাস্ট্রি করে, মানে এখন তার ইম্প্যাক্টটা কি হয় প্রাণী জগতে। ফলে আমাদেরকে সাম্য এবং গ্রোথ এই দুটোকে নতুন করে একসঙ্গে এনে ভাবতে হবে। সেই ভাবনাটা এখনো সর্বত্র হয়নি, আর হলে অনেক সময় সমাজতান্ত্রিক শিবির থেকে অপোজিশন আসে। একটি বইয়ের কথা বলি, ইংরেজিতে বেরোবে, একজন ফরাসি ইয়াং গবেষক, তার নাম পিয়ের শার্বনেয়ার, বইটির নাম অ্যাফ্লুয়েন্স অ্যান্ড ফ্রিডম, এবং সে একটা পোস্ট সোশ্যালিস্ট পজিশন থেকে এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করেছে, ইউরোপিয়ান পজিশন থেকে। সেই বইটি বেরোলে অবশ্যই দেখবেন, তাতে এই প্রশ্নটা খুব ভালো করে আলোচনা করা আছে। সমাধান আছে বলছি না, কিন্তু আলোচনা করা আছে। তাহলে পরের প্রশ্নে যাই। পরিবেশ রক্ষা মানুষের সমাজে নিয়াজুল তপু, হ্যাঁ, ব্যাপার হচ্ছে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা আর মানুষ বলে তো অ্যাজ সাচ কিছু নাই। আমি মানুষ বলে একটা কল্পনা করে বলছিলাম, কিন্তু মানুষ মানে তো আপনি আমি, মানুষ মানে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, মানুষ মানে আমাদের আমাদের নানা রকম ডিসএগ্রিমেন্ট। একটা জিনিসই বলি খালি, যে এখানে একটা মানে আপনার একটা বড় প্রশ্ন করেছেন, সবকে উত্তর দেওয়ার সময় এই কার্ল শ্মিট যার কথা বলছিলাম, তিনি একটা কথা বলেন আমার খুব মনে ধরে। তিনি বলেন যে হিউম্যানিটি
ডাজ নট কনস্টিটিউট এ ইউনিভার্স, ইট কনস্টিটিউটস আ প্লুরিভার্স। অর্থাৎ মানুষের প্রথম কথা হলো যে মানুষে মানুষের ডিসএগ্রিমেন্ট হয়, এবং আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতি আপনি করেন, আপনাকে ধরে নিতে হবে যে আপনার সঙ্গে সবাই একমত হবে না। ফলে সেই, এবং আমার কথা হচ্ছে এই মানুষের ডিসএগ্রিমেন্ট হচ্ছে ফাউন্ডেশন অফ পলিটিক্স। যে আপনার সাথে আমি ডিসএগ্রিমেন্ট, এখন ডিসএগ্রিমেন্ট করি বলে আপনার সাথে আমি যুদ্ধ করব, না আপনার সাথে আমি বাস করব, না আপনার সাথে আমি খানাপিনা বন্ধ করে দেবো, এইগুলি রাজনীতির প্রশ্ন। কিন্তু যার জন্য আপনি বলছেন যে এটা রাজনৈতিক ভাবেই মোকাবিলা করতে হবে, কিন্তু রাজনীতি বলতে একটা রাজনীতি যদি আপনি ধরে নেন, তাহলে হবে কি, দেখবেন যে অন্য অনেকে এগ্রি করবে না, তখন আপনাকে ভাবতে হবে আচ্ছা এ খারাপ, ও প্রতিক্রিয়াশীল, আমি এর মুখ বন্ধ করে দেবো। ওই ধরনের রাজনীতি করলে কিন্তু সমস্যা, আমাদের যে সমস্যার গভীরতা সেটা আপনি ভাববেন না। সমস্যার গভীরতাটা এইটাই ভাববেন যে 10 বিলিয়ন লোককে খাইয়ে পরিয়ে রাখতে গেলে জীববৈচিত্র্যের উপর তার ইম্প্যাক্ট কি হয়, এইটা ভাবার অলরেডি, এবং সেটা নিয়েই অনেক তর্ক চলছে। অর্থাৎ বক্তব্যটা এই যে আমাদের মানুষের সংসারের রমরমা পৃথিবীর যেটা লাইফ সাপোর্ট সিস্টেম, যেটা জীবন কমপ্লেক্স মাল্টি সেলুলার লাইফকে সাপোর্ট করে যে সিস্টেম, সেই সিস্টেমটার ক্ষতি করছে এখন। ফলে মানুষ তো, আমি বলছি মানুষকে ভাবতে হবে, মানুষ তো একটা মানুষ তো নাই, মানুষ তার ডিসএগ্রিমেন্টের মধ্যে দিয়ে ভাববে, মানুষ তার ডিসএগ্রিমেন্ট, তার মধ্যে আমাদের রাজনৈতিক সংঘর্ষ, আমাদের মতভেদ, এই সব ভেতর দিয়ে ভাববে। এটা ঐতিহাসিকরা আমি বলতে পারি এক্স্যাক্টলি কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে পারি যে রাজনৈতিকভাবে মোকাবেলা করা বলতে যদি আপনি একটা ধরনের রাজনীতি ভাবেন, তাহলে আপনাকে এটাও ভাবতে হবে যে আপনার সাথে অনেক লোক একমত হবে না, তাদের নিয়ে আপনি কি করবেন? আপনি কি আপনার মতটা চাপিয়ে দেবেন, না আপনি তাদের সাথে আর্গু করবেন? আর্গুমেন্টে এগ্রিমেন্ট না হলে বিপদের এসে গেলে কি হবে? এইগুলি মানুষের সমস্যা। ওকে, পরের প্রশ্ন দিদার ভাই। প্রাণী জগতে মানুষের প্রাণী জগতে মানুষের কর্তৃত্ববাদী অবস্থান কিভাবে তৈরি হলো? এর সাথে পরিবেশ বিপর্যয়ের সম্পর্ক কতটুকু? পশ্চিমা জ্ঞানকাণ্ডের প্রবণতাই কি শুধু এর পেছনে দায়ী? থার্ডটা থেকে শুরু করি। পশ্চিমা জ্ঞানকাণ্ড ডেফিনেটলি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা। একটা খুব সূত্র ধরে দিই, সেটা হচ্ছে যে আমাদের এই যে অন্য প্রাণী জগতের উপরে কর্তৃত্ব শুরু হলো টেকনোলজি দিয়ে। সেটা আপনি যখনই যান, আগুন আবিষ্কার, আগুনের কর্তৃত্ব তাই। তারপরে এটা ব্যাপার হচ্ছে এটা বুঝবেন যে প্রাণী জগতে যে পরিবর্তন হয় সেটা এভলিউশনারি স্কেলে হয়, এটা খুব স্লো, লক্ষ লক্ষ বছর ধরে হয়। আর মানুষ যখন টেকনোলজি দিয়ে কিছু পরিবর্তন করে, তার কোনো অভ্যাস, সেটা খুব রাতারাতি বদলে যায়। এখন ধরেন, মানে কথা এইভাবে বলতে পারি, আমরা ধরেন এখন ডিপ সি ট্রলার নিয়ে অনেক ফিশ, মানে অনেক মাছ ধরে সেই মাছকে নির্বংশ করছে। এমন যদি হতো যে আমাদের এই টেকনোলজি যদি লক্ষ লক্ষ বছর নিত উন্নত হতে, তাহলে কিন্তু মাছ শিখে যেত যে কিভাবে আমাদের এই ট্রলার এড়াতে হবে। এই সময় হরিণ শিখলো যে কি করে আরো বেশি জোরে দৌড়তে হবে। এইভাবে প্রাকৃতিক জগতে একটা ভারসাম্য থাকে, টেকনোলজি ভারসাম্য নষ্ট করে দেয়। কারণ টেকনোলজি যে স্পিডে পরিবর্তন আনে, সেই স্পিডে পরিবর্তন আনা, ইভলিউশনারি পরিবর্তন হয় না। যার জন্য এখন অনেকেই কথা বলছেন যে টেকনোলজির উপরে, ইকোনমির উপরে একটা সামাজিক নিয়ন্ত্রণ দরকার। এখন আবার একদল লোক বলবেন এই কথা বলতে যে তো সমাজতন্ত্রের কথা হচ্ছে, সমাজতান্ত্রিক ভাবে হবে না অন্যভাবে হবে, কিন্তু আমার নিজেরও বিশ্বাস একটা সামাজিক নিয়ন্ত্রণ ছাড়া আমাদের সর্বনাশ হবে। ওকে, নেক্সট প্রশ্ন দিদার ভাই। নাভিদ রিজওয়ানে, ওকে। Democracy and socialism (at least at those countries who are practicing) are failing to stop global warming and other climate issues. Do you think that we need a whole different education system based on climate and food learning at the first place? হ্যাঁ, আমার নিজের মনে হয়, আমি এগ্রি করি যে because the education system meant by democracy, হ্যাঁ, মানে আমার নিজের মনে হয় এখন নতুন, মানে এই ক্লাইমেট ব্যাপারটা মেসেজিং দরকার। মানে আমি যেটা করার চেষ্টা করছি, অর্থাৎ মানুষের জানা দরকার যে এই ক্লাইমেটের সমস্যাটা কি। বলে এই যে বিলাতে যে বইটা বেরোবে, বললাম যে ফ্যাক্টস অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং, এই ধরনের হাউ টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এটা ম্যানুয়ালের মতো বই।
মানে হাতে নিলে, যেমন আমরা কালচারাল রিভলিউশনে চীনের একটা রেড বুক ছিল না, আমরা পকেটে নিয়ে ঘুরে বেড়াতাম, যাতে মাও সেতুং এর চিন্তার সারাত সার ছিল। তো এতে এই সারাত সারগুলি দেওয়া আছে। আমার ধারণা এখন আমাদের এই পরিবেশের বিপর্যয়টা যে কত গভীর, এটা মানুষের কাছে বলতে হবে। মানুষ ঠিক করবে কি করবে, সবাই তো আমার সাথে একমত হবে না, কিন্তু অন্তত তথ্যগুলি তো ঠিক। ফলে আপনার সাথে আমি একমত যে যে শিক্ষার ডেফিনেটলি আনা উচিত, শিক্ষার সিলেবাসের পরিবর্তন হওয়া উচিত, এবং এই হাই স্কুল থেকে শেখানো উচিত। ক্লাইমেট চেঞ্জ পশ্চিমে শুরুও হয়েছে এগুলি শর্ট পড়ানো, মানে আমার ধারণা আমাদের করা উচিত। ওকে, নেক্সট প্রশ্ন। মাহমুদুল হাকিম, গণতন্ত্রের আন্দোলন আর পরিবেশ রক্ষার আন্দোলন কি এখন একাকার হয়ে গেছে? এটা আগে বলছিলাম যে সব সময় হয় না, কিন্তু ধরেন ধরেন আজকে ভারতবর্ষের সকলের হাতে, ইন্ডিয়াতে সবার হাতে আইফোন। এখন এটা এক ধরনের গণতান্ত্রিক জিনিস, আমার মানে বলতে পারেন ডেমোক্রেসি অফ কনসাম্পশন, সেটা তো প্রয়োজন, কিন্তু এটা কি পরিবেশ রক্ষার জন্য ভালো? আমার তো মনে হয় না। ফলে সবসময় এগুলো অ্যালাইন্ড হয় না। আমি কথাটাই বলছি, আপনাকে ক্ষেত্র বিশেষে দেখতে হবে যে আপনি যে গণতান্ত্রিক অধিকারটা চাইছে এবং পরিবেশ রক্ষার চিন্তায় অ্যালাইন করছে কিনা। সবসময় অ্যালাইন করে না, কারণ আমাদের বেশিরভাগ গণতান্ত্রিক চিন্তা কিন্তু পরিবেশকে বাদ দিয়ে শুরু হয়েছে। মানে পৃথিবীটা আছে, তার মধ্যে আমাদের উন্নয়ন হবে, পৃথিবীতে এনাফ রসদ আছে। ওই যে জীবনানন্দ বলেছেন জীবনের প্রচুর ভাড়ার, বা পৃথিবীর প্রচুর ভাড়া, আমরা পৃথিবীর প্রচুর ভাড়া কোনো অন্তহীন, তার মধ্যে আমরা নিয়ে আমরা সুষমভাবে বন্টন করলেই সব ঠিক হয়ে যাবে। এটা সবসময় সত্যি নয়, এইটাই কথা। ফাহিম ফয়সাল লিখেছেন, পুঁজিবাদের ইতিহাস কেন ও কিভাবে মাল্টি স্পিসিস হিস্ট্রি হতে পারে, বিস্তারিত জানতে চাই। মানে সম্ভবত আপনার কোনো লেখা থেকে? না, যে কোনো ইতিহাসে মাল্টি স্পিসিস, কারণ মানুষের কৃষিকার্য কি ডোমেস্টিকেশন অ্যানিমেল ছাড়া হতো? আমরা যেভাবে মানে গরু বলদের ব্যবহার করি চাষবাসে ট্রেডিশনালি, বা ঘোড়ারও ব্যবহার হয়েছে, তার থেকে হর্স পাওয়ার কথাটা আসছে না, যে আমরা হর্স পাওয়ার বলি এখন। ফলে এটা তো বোঝাই যায় যে মানুষের সঙ্গে, তারপরে এমনকি এই যে পাড়ার কুকুর, তারও তো একটা ভূমিকা থাকে। আজকাল কি হয়, বোম্বের দিকে চিতাবাঘ চলে আসে, কারণ চিতাবাঘ চেষ্টা করে ডোমেস্টিক কুকুর খেতে, কারণ ওইগুলি নাদুস নুদুস বড় লোকের কুকুর, ওগুলি এটা ভাবে, আর ওগুলি একা একা থাকে তো ওগুলি ধরার চেষ্টা করে। চিতাবাঘের প্রধান অন্তরা হলো পাড়ার এই কুকুরগুলি, মানে একদম মানে যার মানে কি বলুন বেওয়ারিশটি কুকুর। কেমন? কারণ ওই কুকুরগুলি হয় কি, এরা তো একা থাকে না, ওই 7-8টা মিলে এমন চিল্লাতে শুরু করে, তখন চিতাবাঘের না পালিয়ে উপায় থাকে না। ফলে মানুষের সংসার তো মাল্টি স্পিসিস সংসার। এই যে আপনার বাসায় টিকটিকি থাকে, ইঁদুর ঢোকার চেষ্টা করে, আপনি তাদের ঠেকাবার চেষ্টা করেন। ইতিহাসটা মাল্টি স্পিসিস, আমরা এগুলো বাদ দিয়ে ইতিহাস লিখি, সেটা কি করা যাবে? সেটা তো আমাদের দোষ। আপনি যদি আমাদের ইতিহাস প্রকৃতভাবে লেখেন, এই যে আমাদের পেটের মধ্যে বায়োম, আমাদের যে বায়োম, আমাদের ভিতরে জিলিয়ন্স অফ ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি আছে, সংসার বেঁধেছে। এটা আপনার শরীর, এটা তাদের কলোনি, তারা ভাবে এটা তাদের কলোনি। আরেকটা শরীর তৈরি করলে তার বলে বাহ বেশ হলো, আরেকটা শরীর হয়েছে, এখানে গিয়ে আবার আরেকটা কলোনি করা যাবে। কেমন? এখন বলে ইতিহাসটা তো মাল্টি স্পিসিস, আমরা এটাকে মানুষের ইতিহাস বানাইছি, এটা নিয়ে আপত্তি। একটু ভাবলি এটা মাল্টি স্পিসিস। ওকে, এমডি সাইফুর রহমান উনি লিখেছেন, অতিমারির বিশ্বায়ন ও তা মোকাবেলা করতে গিয়ে যে ভ্যাকসিন রাজনীতি, সেটাকেও জিও ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলিয়ে দেখা যায় কি? সংকটটিকে গ্লোবাল স্কেলে না দেখে প্ল্যানেটারি স্কেলে দেখার মাধ্যমে অতিমারি পরবর্তী বিশ্ব কি উত্তর ও দক্ষিণের বৈষম্যকে নতুন আঙ্গিকে দেখতে বাধ্য হবে? হ্যাঁ, প্রথমত আপনাকে বলি সাইফুর রহমান সাহেব, যে আমার ওই যে লেখাটা আছে, যদি ক্রিটিক্যাল এনকোয়ারি ব্লগে যান, তাহলে আপনার প্রথম দুটো প্রশ্নের উত্তর আছে, এই হোয়াট ইজ গ্লোবাল এন্ড হোয়াট ইজ প্ল্যানেটারি প্যান্ডেমিক। শেষ কথাটাই বলি যে এই উত্তর দক্ষিণের বৈষম্যের একটা মুশকিল হলো কি, এখন এই চীন এসে এটা গোলমাল করে দিয়েছে উত্তর দক্ষিণের ইকুয়েশনে। কারণ চীন নিজে এখন একটা মাঝামাঝি জায়গায়, অনেক ব্যাপারে চীন এখন উত্তরেরই আর দক্ষিণের না। আর ইন্ডিয়ার পলিটিশিয়ানরা মনে প্রাণে চায় যে আমরা উত্তরের হব, তারা দক্ষিণে থাকতে চায় না। ফলে উত্তর দক্ষিণের যে প্রধান দুটি দেশ, এগুলি সেই হয় না, ট্রেড ইউনিয়ন নেতারা আলটিমেটলি মন্ত্রী হতে চায় এখন। এটা এরকম আর কি। ফলে উত্তর দক্ষিণের আমরা যে ইকুয়েশনটা করতাম, সেটাই চীনে সেটা গোলমাল করে দিয়ে গেছে। এটা ঠিক এইরকম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে নাই। তবে যেটা আছে এটা ঠিক, যে এই ভ্যাকসিন তো
কারা আগে পাবে কারা পরে পাবে সেটা তো একটা রাজনীতি আছেই, যে কোন দেশ আগে পাবে কোন দেশ পরে পাবে, দেশের মধ্যে কারা আগে পাবে কারা পরে পাবে, এর এর যেমন রেশনাল দিকও আছে। কিন্তু আমি ধরেন আমি তো কলকাতায় লোককে বলতে শুনি যাচ্ছে ঠিক আছে ডাক্তারের আগে দেওয়া হবে, আমার তো কন্ট্যাক্ট আছে আমিও করি না। এই কথা কি আর বাংলাদেশে হবে না যে নিয়ম হবে যে ডাক্তাররা আগে পাবে? তার মধ্যে কোনো বাংলাদেশি যার কন্ট্যাক্ট আছে সে কি ভাববে না যে ঠিক আছে আমিও এটা করে নেবো আমার পরিবারের জন্য, কারণ আমার তো কন্ট্যাক্ট আছে। আগে তো পলিটিশিয়ানরা পাবে স্যার, আগে পলিটিশিয়ান পাবে, ফলে না কিন্তু তারা একটা যুক্তি থাকতে পারে, কিন্তু বলছি যার কন্ট্যাক্ট আছে সে হয়তো জোগাড় করবে। ফলে এই বৈষম্য রাজনীতি কিন্তু নতুন আঙ্গিকে হতেই পারে। তো সেটা উত্তর দক্ষিণ নর্থ সাউথ কিনা এটা বলা মুশকিল। আচ্ছা, পরের প্রশ্ন শাহাদাত হুসাইন, হাউ ক্যান দ্য ইস্যু অফ ইডিওলজি ব্র্যাকেট ইডিওলজিক্যাল গ্রিপ অফ সাবজেক্ট বি অ্যাড্রেসড ইফেক্টিভলি, ইন আদার ওয়ার্ডস how to deal with the ideology or mindset and its impact on society? What is your position in the critique of ideology? শাহাদাত, এখানে আপনার আমি স্মরণ করে দিই হোসেন যে এই ইডিওলজি কথাটা নিয়ে অনেক তর্কাতর্কি হয়ে গেছে, এবং আপনারা জানেন যে ফুকো কিন্তু ইডিওলজি ক্রিটিক করতেন না। ফলে আপনার প্রশ্নটা আমি উত্তর দিয়ে আমার পক্ষে শক্ত এই জন্য যেটা একটা আলাদা বসতে হয়, ইডিওলজি বলতে আমরা কি বোঝাই। খুব যদি সহজ করে বলেন যে মানুষকে কিছু বোঝানো হচ্ছে সেটা একরকম, কিন্তু পাশ্চাত্যের আলোচনায় কিন্তু এই আমরা যাকে পোস্ট স্ট্রাকচারালিজম বলি, যেগুলি 1960-এর দশকের পর থেকে উঠে এসেছে, সেটা কিন্তু মেইনলি ইডিওলজির কথাটাকে বর্জন করে ভাবার চেষ্টা হচ্ছে, এবং তারপরে সেটাকে আনার চেষ্টা হয়েছে। আলথুসার আনতেন একভাবে, তার থেকে ফ্রেডরিক জেমিসন আরেকভাবে আনতেন। কিন্তু যেহেতু ইডিওলজি আপনি ওইভাবে প্রশ্ন করেছেন, এবং যেহেতু এই কথাটা একটা গভীর কথা, আমি এটার এক্ষুনি উত্তর দিচ্ছি না, খালি বলছি আপনি কি একটুখানি আবার মানে ফুকো কি বলছেন আলথুসার কি বলছেন এর মধ্যে তফাৎ কি আছে একটু অনুধাবন করার চেষ্টা করেন, করলে দেখবেন আপনার এই প্রশ্নটা আবার একটা অন্য চেহারা পাবে। ওকে, নেক্সট প্রশ্ন। শোনা যাচ্ছে আমাকে এখন? শোনা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, না মানে লাইভে আসলে এই প্রশ্নগুলো ছিল, কিন্তু আগের বেশ কিছু প্রশ্ন আছে। তুষার, ওগুলো পড়ার সময় আছে? আমরা আর কয়েকটা প্রশ্ন নিই। আমাকে আর এই মিনিট 10 বাদে যেতে হবে, কেমন? জি জি স্যার, আমরা 2 থেকে 3টা প্রশ্ন নেই যেগুলো আগে এসেছে। ঠিক আছে। আচ্ছা রাইট, আপনি লিস্টটা থেকে আপনি পড়তে পারেন না? আমি পড়তে পারি। আপনি পড়তে পারেন না তুষার পড়েন, আমি স্ক্রিনে। আচ্ছা, মানে অনেকগুলো প্রশ্ন আমাদের পেজের ইনবক্সে এবং মেইলের মাধ্যমে আমরা পেয়েছিলাম যখন আমরা বলি এই আলোচনাটা ডিক্লেয়ার করি, তো সবগুলো পড়ার হয়তো সময় নাই, আমরা অল্প বেছে বেছে কয়েকটা প্রশ্ন পড়ি, যেটা থেকে আজকের আলোচনাটা আরো বেশি হয়তো মিনিংফুল হবে। যেমন একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেরকম, এই প্রশ্নগুলো স্যার স্ক্রিনে তুলতে পারবো না আমরা, বিকজ এগুলো আপনি বলেন, আমি বলি। হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জকে সাধারণত পলিসিগত কিংবা অথবা এবং বৈজ্ঞানিক সংকট মনে করা হয়, যার সমাধানও পলিসিগত এবং বৈজ্ঞানিক হবে বলে ধরে নেওয়া হয়। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আলাপের ক্ষেত্রে ইতিহাসের ইন্টারভেনশন কেন জরুরি? এটা আপনার কাছে একটা প্রশ্ন এসেছে যে এইটা আমি সহজ করে বলবো যে হ্যাঁ, স্ক্রিনে দেখাতে পারছি আমরা প্রশ্নটা। ইতিহাসে ইন্টারভেনশন যে অর্থে পলিসি জরুরি সে অর্থে জরুরি না, কিন্তু ইতিহাসে ইন্টারভেনশনের একটা পার্সপেক্টিভ আসে, আমরা মানুষ কিভাবে দেখবো। কারণ আমার নিজের কাজে আমি এই গ্লোব আর প্ল্যানেটের মধ্যে একটা তফাৎ করেছি, করে আমি বলছি মানুষকে নিজেকে দুটো পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। একটা হচ্ছে মনুষ্য কেন্দ্রিক পার্সপেক্টিভ, আর এটা হচ্ছে না মানুষকে জায়গা দিয়ে মানুষকে একটু ডিসেন্টার করে দেখা, যেটা প্ল্যানেটটাকে ভাবলে বোঝা যায়। তার জন্য আমি উদাহরণটা দিলাম এই যে অ্যাটমসফিয়ারের, যে অ্যাটমসফিয়ারটা যেটার উপর আমরা একেবারে ক্রিটিক্যালি বেঁচে থাকি, সেটা আমাদেরকে মনে করে তৈরি হয়, মানে এই অ্যাটমসফিয়ার সমস্ত প্রাণীর জন্য। এখন আমি যদি ভাবি অ্যাটমসফিয়ারিক জাস্টিস, তখন আমি ভাবতে হবে মানুষের সঙ্গে অন্য প্রাণীদের কি জাস্টিস আসতে পারে যাদের অ্যাটমসফিয়ার দরকার। এই যে আমি যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, কিন্তু এখানে এই যে আমি যে বায়ু বিষায়িত করছি, এর ফলে তো খালি মানুষ ভুগছে না, অন্য প্রাণীও তো ভুগছে। ফলে তাদের সঙ্গে আমাদের যদি জাস্টিসের প্রশ্ন আসতে হয় তাহলে তো একটা পার্সপেক্টিভ থেকে মানুষকে দেখতে হয়। সেই পার্সপেক্টিভ কিন্তু বিজ্ঞানীকে পড়ে একটা ইতিহাস মনা মানুষই তৈরি করবে। ফলে সেটা ঐতিহাসিকই হতে হবে তা না, কারণ এই বিজ্ঞানীরা অনেক কিন্তু একটা পৃথিবীর ইতিহাসই লিখছেন, যারা জিওলজি লিখছেন বায়োলজি লিখছেন তারা আরেক ধরনের ইতিহাসই লিখছেন। সেই ইতিহাস
আমাদের ছোট ইতিহাসের সাথে মিলিয়ে কাজ করতে হবে। আপনাকে আমি এটাই অনুরোধ করবো যে আমার বইটা বেরোলে একটু দেখবেন, কারণ বইটা এই প্রশ্নটারই এটা উত্তর আমার মতো করে। ওকে, আমরা দুটো প্রশ্ন নিব। হ্যাঁ, একটা হচ্ছে পরিবেশ প্রশ্নে আপনি রিজিওনাল অথরিটিকে গুরুত্বপূর্ণ মনে করেন। হিমালয়ের হিমবাহ যেসব অঞ্চলে প্রবাহিত হয় তাদের মধ্যে রিজিওনাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। আবার আপনি এও বলেছেন অন্যত্র যে ইতিহাসকে পিটিয়ে নর্মসের কাছে নেওয়া যায় না। সেই জায়গা থেকে জানতে চাই, দক্ষিণ এশিয়ার জাতি রাষ্ট্রগুলোর মধ্যে চলমান টেনশনকে আমলে নিলে এই ধরনের রিজিওনাল অথরিটি কার্যকর হবে বলে মনে করেন? রিজিয়নাল অথরিটি হতে গেলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির ভেতর দিয়েই হতে হবে। যেটা আমি বলেছিলাম যে হিমবাহগুলো এতগুলি দেশকে সার্ভিস দেয়, সেই তার স্বাস্থ্য রক্ষার দায়িত্বটা একটা রিজিয়নাল অথরিটি হওয়া উচিত, যে অথরিটির জাতি রাষ্ট্রের উপরে একটা কর্তৃত্ব থাকা উচিত। এটা হতে গেলে এই 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 রাষ্ট্রগুলিকে একমত হতে হবে এবং তার জন্য আমাদের নাগরিক হিসেবে খাটতে হবে, আমাদের সরকারকে বোঝাতে হবে। এটা একটা রাজনীতির কাজ। কিন্তু রাষ্ট্রগুলিকে ডিঙিয়ে তো করতে পারবো না, কারণ সরকারকে ডিঙিয়ে তো করতে পারবো না, কারণ সরকার হাতে তো এই ক্ষমতাগুলি আছে। হ্যাঁ, ফলে এদের আলটিমেটলি আমার যে ধর আমাদের এই রিজিয়নে যদি এই সব প্রশ্নগুলি অ্যাড্রেস করতে হয়, আমাদের একটা ইউর মডেলে সার্ক তৈরি করতে হবে। এবং কিন্তু এখন তার সেটা করার অসুবিধা আছে অনেক, কারণ অনেক রাজনৈতিক দল আছে যারা এটা চাইবেন না, এবং আমি নাম করব না, কিন্তু ইন্ডিয়াতেই প্রচুর দল আছে যাদের পক্ষে এই বিভাজনগুলি কাজে দেয়। ওকে, শেষ প্রশ্ন নিয়ে আমরা। প্রশ্নটা হচ্ছে, প্রভিনশিয়ালাইজিং ইউরোপে আপনি হিস্ট্রিক্যাল ডিফারেন্সের কথা বলেছেন, আবার ক্লাইমেট ক্রাইসিসের ক্ষেত্রে আপনি মানুষের অভিজ্ঞতার ঐক্যের কথা বলেছেন। শাহাদুজ্জামানের সাথে সাক্ষাৎকারে আপনি আবার বলেছেন যে নর্মস যেমন ইতিহাস সাপেক্ষ হবে না, ইতিহাসকে তেমনি পিটিয়ে নর্মসের কাছে নেওয়া যাবে না। আবার আপনার অন্য লেখায় আপনি উল্লেখ করেছেন ইন্ডিয়ার মানুষজন, বা যদি বলি যে ভারতবর্ষের মানুষজন জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবতে চায় না, কারণ তারা মনে করেন আমরা সবে খেতে শুরু করেছি, এখন এসব কি কথা। তো তাহলে প্রশ্ন হলো, দুনিয়ার সর্বত্র আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠান ইত্যাদির বিকাশ একই রকমের না, কিন্তু ক্লাইমেট ক্রাইসিস হিট তো করছে একই রকম ভাবে। এক্ষেত্রে হিস্টোরিক্যাল ডিফারেন্স তো থাকছেই, তাহলে অভিজ্ঞতার ঐক্য কি করে সম্ভব? অভিজ্ঞতার ঐক্য হয় না বলেই তো মানুষের মধ্যে এত ডিসএগ্রিমেন্ট হয়। এবং হিট তো করছে একভাবে না, মানে হিট বড় লোককেও করছে, গরিবকেও করছে। কিন্তু ধরেন মানে যদি সত্যি টেম্পারেচার অনেক বাড়ে, তাহলে বলছে বাংলাদেশের 1/5 জলের নিচে চলে যাবে। যেমন তো এটা তো সবাই এগ্রি করে যে মানে বড় লোকরা বেশিরভাগ গ্রিন হাউস গ্যাস এমিট করে, গরিবরা সাফার করবে কারণ গরিবদের রিসোর্স কম। সেই সত্যটাকে কেউ বদলাতে পারে না, সেই সত্য সত্যি কথা। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যদি এটাকে মানুষের সার্বিক সমস্যা হিসেবে না দেখতে পারি এবং এক্ষুনি দেখবো না, আমার আশা হচ্ছে যে ভিন্ন ভিন্ন ক্রাইসিস দিয়ে আমরা যাচ্ছি, বড় লোকরা যাচ্ছে। এটা অস্ট্রেলিয়ার মতো দেশে এখন প্রত্যেকটা সামার এলে লোকে ভয় পায়, এত আগুন জ্বলে। ক্যালিফোর্নিয়া এত আগুন জ্বলে লোকে ভয় পায়, এগুলি তো বড় লোক দেশ, অন্যভাবে এফেক্টেড হচ্ছে। ফলে একটা চাপ তো হচ্ছে। এই যে আজকে আমরা পরিবেশ নিয়ে এত কথা বলছি, 20 বছর আগে তো বলতাম না, কিন্তু 20 বছর আগে পরিবেশের সংকট ছিল, সংকট বাড়ছে, আমাদের আলোচনা হচ্ছে, মানুষের ডিসএগ্রিমেন্ট থাকবে, এর কোনো সহজ মানে রাজপথ নাই যেখান দিয়ে একটা সলিউশনে পৌঁছবো। কিন্তু আমার এখানে আশা হয় যে মানুষ তো শেখে, মানে যাকে বলে উই আর আ স্পিসিস দ্যাট ক্যান লার্ন, মানে ফলে আমার ধারণা শিখবে, কিন্তু দাম দিয়ে শিখবে, অভিজ্ঞতার দাম দিয়ে শিখবে, এবং মানুষের দুঃখ পেতে হবে। এই যে আমফান হলো, মানুষ দুঃখ পায় না? তো অস্ট্রেলিয়া এতগুলো লোক মারা গেল, এত আগুন হলো, মানুষ দুঃখ পায় না? দুঃখ পাবে, কিন্তু আমার ধারণা মানুষের সমাজে ইকোনমি এবং টেকনোলজির একটা সামাজিক নিয়ন্ত্রণের কথা বারবার উঠবে, ইউনিভার্সাল বেসিক ইনকামের কথা বারবার উঠবে। এখন সেগুলো অলরেডি উঠতে শুরু করেছে। এই জিনিসগুলি হলেই কিন্তু অনেকখানি এগোবে। যদি আজকে প্রত্যেকটা গরিব মানুষের একটা বেসিক ইনকাম থাকে, যদি আমরা রাষ্ট্রকে চাপ দিয়ে প্রিভেন্টিভ মেজার্স অনেক নিতে পারি। যেমন ধরেন আজকে কি হয়, আজকে দিল্লির গরম বাড়ছে, লোকে এয়ার কন্ডিশনার কেনে। তো সরকার তো সাবসিডাইজ করতে পারে এমন বাড়ি যাতে এয়ার কন্ডিশনার কিনতে না হয়, বাড়ির ডিজাইন বদলাতে পারে, বাড়ির কোড বদলাতে পারে, অনেক অপশন আছে। কিন্তু হয়তো দেখবেন খোঁজ করলে যে এয়ার কন্ডিশনিং এর ম্যানুফ্যাকচারিং লবির একটা প্রেশার আছে, যে এয়ার কন্ডিশনিং এর রমরমা, এখনই অন্য কিছু করো না, যাতে এইটাই সলিউশন হয়। মানে এর মধ্যে রাজনীতি এসে পড়ে।
মানুষের বৈষম্যের রাজনীতি এসে পড়ে, গণতন্ত্রের রাজনীতি এসে পড়ে, এবং তার ভেতর দিয়ে যেতে হবে, এছাড়া তো উপায় নেই। মানে সেটাই বলছি, আমাদের ডিসএগ্রিমেন্ট ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু আবার এটাও ধারণা যে যত সংকট বাড়ে বা বাড়ছে, যার জন্য আমরা এত কথা বলছি, তত আবার একটা চাপও হয় একদিকে গোবার। ওকে স্যার, তার বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আপনাকে মেইল করব। আর আমার ধারণা যে ইউটিউবে আমরা যদি টাপ করি সেখানেও কিছু ফিডব্যাকস হয়তো আসবে, সেগুলো আমরা মেইল করবো। আজকে আমরা আপনার সময় না নিয়ে অনেক ধন্যবাদ স্যার যে আপনি আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। না আবার কথা হবে, কেমন? তুষার, তোমার কথা হবে। জি দিদার খুব ভালো হলো, পরিচয় হলো। আপনি তো নামধন্য লোক, ফলে আমি আমার নাম জানতাম ওই অ্যারেস্টের খবর থেকে, কিন্তু পরিচিত হলাম। ভালো থাকবেন সবাই, কেমন? তাহলে আসি। ভালো থাকবেন স্যার, আপনি পরিচিত হয়ে আমার জন্য খুব সম্মানের বিষয়, খুব ভালো লাগলো। খুদা হাফেজ, ভালো থাকবেন।